শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা এবং শুভ অসময়। সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন, সবাইকে আমি নিষিক্ত এবং নিষিক্ত লাইভ পেজের পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। কিছুক্ষণ আগেই আমরা একটি লাইভ শেষ করলাম, 2 ঘন্টা 15 মিনিটের মতো হয়েছে, যেখানে কে কতখানি সমৃদ্ধ হয়েছেন সেটি বলতে পারবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো যে এটি আমার জন্য একটা সুখদায়ক স্মৃতি এবং আমি যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ হয়েছি এই লাইভটি থেকে। তো আমি আবার নতুন করে লাইভ শুরু করলাম। এই লাইভে খুব বেশিক্ষণ সময় আমি থাকবো না, 1 ঘন্টার মধ্যেই হয়তো শেষ করে যাব। আমি আমার লিঙ্কটি অর্থাৎ সংযুক্ত হওয়ার লিঙ্কটি অ্যাড করে দিচ্ছি, যে ডিসক্রিপশনে আপনি সেই লিঙ্কটি পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে আসতে পারবেন। এবং আমি কমেন্টেও লিঙ্কটি আবার দিচ্ছি, যেখান থেকে আপনি সংযুক্ত হতে পারবেন। এবং সংযুক্ত হয়ে যদি কোনো বিষয়ে পরামর্শ চান বা কোনো বিষয়ে আলোচনা চান, তাহলে সেটা কথা বলতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, কিন্তু কোনো একটি মানে বেসম্ভব কারণে আমি লিঙ্কে অর্থাৎ যে কমেন্ট করছি সেটাকে স্টিকি করতে পারছি না। এটা হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু আছে যার জন্য স্টিকি করতে পারছি না। এই লাইভের ডেসক্রিপশনে এবং মেসেজে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। ডেসক্রিপশনেও পেয়ে যাবেন লিঙ্কটি এবং মেসেজেও পেয়ে যাবেন। আমি আবারও দিয়ে দিলাম, মেসেজেও পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনও পেয়ে যাবেন। কেউ যদি সংযুক্ত হতে চান এবং স্যারের সাথে যে কথা হলো সেই বিষয়ে যদি কেউ কোনো পরামর্শ দিতে চান, বা পরবর্তী পর্যায়ে আমরা এই আলোচনাকে কিভাবে সামনে নিয়ে যেতে পারি সেই বিষয়ে কোনো আলোচনা করতে চান, তাহলে সেটি করা অবশ্যই সম্ভব। এবং এই আলোচনাটি, এখনকার এই আলোচনাটি অবশ্যই ডিলিটব্য, এটি রাখা হবে না, কিন্তু ওইটি বিশেষ কিছু কারণে রাখা হবে। গ্রিন সংযুক্ত হয়েছেন, গ্রিনকে আমি সংযুক্ত করছি। হ্যাঁ গ্রিন ভাই, হ্যালো হ্যালো, আপনি সংযুক্ত হয়েছেন গ্রিন। নিষিদ্ধ ভাই, আমি খেয়াল করিনি। আমি এখন আপনার ব্যাপারে একটু বিরক্তি প্রকাশ করব। করেন। আপনি তাজুল ইসলাম স্যারকে বেশ কয়েকবার আটকাইছেন এডিএইচডি নিয়ে কথা বলার থেকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হতে পারে, আলোচনার পরিপ্রেক্ষিতে এরকম ব্যাপার হতে পারে যে আটকানোর এবং এবং প্রসঙ্গ। এবং আমি আমি নিজে এডিএইচডির পেশেন্ট, আমি ঠিক এই ওয়েতে মানুষজনকে কথা বলা থামাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। আমি 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 ওই জন্য মেসেজে আপনাকে কমেন্টে বলছিলাম, আপনি ওইটা দেখাইছেন। যাই হোক, আমি এতটুকুই বলার জন্য আসছি, আসলে আমার আর তেমন কিছু বলার নাই। আপনি ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ, শরীফুল হক, আপনাকে আপনি আপনার ভিডিওটা বন্ধ করে দেন। আপনার মোবাইলের ডিসপ্লের বা পাশের দ্বিতীয় আইকনটা টাচ করলে ভিডিও বন্ধ হয়ে যাবে। আপনার মাইক্রোফোনটা চালু করতে হবে। হ্যাঁ, মাইক্রোফোনটা চালু করেন একেবারে। হ্যাঁ, হ্যালো, এবার দেখা যাচ্ছে। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি, জি। আপনার কিছুক্ষণ আগে খুব প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমার ছোট ২ টা ছিল। বোধের বিষয় আরকি। জি বলেন। বোধ আসলে মানে মানে আপনাদের এই যেগুলো আলোচনা শুনলাম আপনার বক্তব্য, বোধ কি তাহলে কোনো একটা বৃত্তের ভিতরে নিজেকে আটকিয়ে না রাখাটা কি বোধের বহিঃপ্রকাশ? সমস্যা হচ্ছে যে আপনার ইকো হচ্ছে, আমার কথা আমি যখন শুনছি ইকো হচ্ছে। এখন ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে আমি আবার কথা বলি, দেখি ইকো হচ্ছে কিনা। না, ইকো হচ্ছে না এই মুহূর্তে। বক্তব্যটা হচ্ছে যে বোধ আপনাকে এক ধরনের উন্মুক্ত আকাশ দিবে, কিন্তু তার সাথে আপনার হাত পাকে বেঁধেও দিবে। আমি এটা এভাবে বলি যে পৃথিবীর সবচেয়ে বড় শৃঙ্খলের নাম হচ্ছে স্বাধীনতা। যখন আপনাকে সবকিছু করার চূড়ান্ত স্বাধীনতা দেওয়া হবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। অর্থাৎ উপলব্ধি আপনাকে প্রতিবন্ধী করে। আপনি যত উপলব্ধির জগতে ডুবে যাবেন, তত আপনি প্রতিবন্ধী হয়ে যাবেন। আপনার যত উপলব্ধি কম হবে, তত আপনি হয়তো প্রতিবন্ধী কম হবেন। আপনি সাঁতার কাটা, হ্যাঁ প্যারাডক্সের মতো। অর্থাৎ আপনার উপলব্ধি আপনাকে বৃত্তবন্দী করবে। আমি যদি বলি যে আমি এখন এই মুহূর্তে যদি এই যে আমার সামান্য কাউন্সিলিং করার ক্ষমতা, এটাকে যদি পেশা হিসেবে নেই, তাহলে আমি অনেকের চেয়ে অনেক হ্যান্ডসাম উপার্জন করব, অনেকের চেয়ে হ্যান্ডসাম উপার্জন করব। কিন্তু আমার উপলব্ধি আমার স্বাভাবিক পেশাকে ছেড়ে দিয়ে গৃহবন্দী হতে শেখাচ্ছে। তাহলে আমি উপলব্ধি করে কিন্তু জগৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আপনি যত বোধে ডুববেন, তত জগৎ বিচ্ছিন্ন হয়ে যাবেন। যার জন্য বলে বোধ এবং পকেট পরস্পরের বিপরীত পদ্ধতিতে কাজ করে। আপনার যদি বোধ বাড়তে থাকে, আপনার পকেট ছোট হতে থাকবে। আপনার বোধ কম হলে পকেট বাড়তেও পারে, পকেট ছোট থাকতেও পারে। কিন্তু আপনি যদি বোধে ধনী হন, আপনি পকেটে ছোট হয়ে যাবেন। ব্যাপারটা অনেকটা এরকম। এখন কোনটা আপনি নিবেন, কিন্তু একটা বিষয় কি, যে এর একটা আলাদা মজা আছে। আপনার চারপাশে যদি সবকিছু উন্মুক্ত হয়, নগ্ন হয়, তখন আপনি আপনার পকেট পেটে খাবার নেই, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যরকম একটা অনুভূতি দেয়। এটাকে একটা পাগলাটে অনুভূতি বলতে পারেন, পাগলাটে সুখের অনুভূতি সেরকম বলতে পারেন। জি ভাই বলেন। জি, তাহলে কি যে মানে আমরা আপাতদৃষ্টি সমাজে যেই সুখ বলতে যেটা বলি, সুখটা কি ধীরে, ধীরে চরিত্র পরিবর্তন হয় সুখের, নাকি সুখটা আস্তে, আস্তে চলেই যায়? সুখ আসলে অনেক প্যারামিটারের উপর নির্ভর করে, কারণ কে কিভাবে কোন জিনিস পেলে সুখী হবে সেটা কিন্তু আলাদা বিষয়। কারণ হুম। এক একজনের এক এক রকম
কারণে সুখ তৈরি হয়, কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় সুখটা তৈরি হয় হচ্ছে আপনার আশেপাশে থাকা মানুষের মধ্যে পীড়া তৈরি করে। যেমন আপনার হয়তো মনে হতে পারে যে আপনি যদি এই মুহূর্তে iPhone 11 Pro কিনতে পারেন তাহলে সেটা আপনাকে সুখী করবে, কিন্তু এই সুখটা কিন্তু কেনার জন্য হচ্ছে না। আপনি যখন iPhone 11 Pro কিনে আপনার বন্ধু সার্কেলের মধ্যে যাবেন, তারা যে পীড়িত হচ্ছে, এই পীড়াটা হচ্ছে আপনার মধ্যে সুখ দেয়। যার জন্য সব ক্ষেত্রেই সুখ যে সবার জন্য পজিটিভ হবে তা না, এবং সময়ের সাথে সাথে চিন্তা জগতের পরিবর্তনের সাথে সাথে সুখের প্যারামিটার পাল্টায়। আমার কাছে এই মুহূর্তে iPhone 11 Pro কেনাটা সুখের কিছু না, কিন্তু আমার কাছে তাজুল স্যারের কাছে 1 ঘন্টা বসে তার বক্তব্য শোনাটা সুখের, কিন্তু আপনার কাছে হয়তো ওইটা সুখের। এইভাবে মানুষের উপরে ভিত্তি করে, মানুষের অবকাঠামোর উপর ভিত্তি করে সুখের পরিকাঠামো পাল্টায়। আচ্ছা, তাহলে বস্তুগত যেসব আমরা দেখি পরিবারে বা সমাজে যে ডাইমেনশনটা আছে, তো এটা থেকে নিজেকে এর দূরে সরিয়ে বা এটাকে পরিহার করাটাই তাহলে বোধের একটা বিকাশের একটা অন্যতম রাস্তা। না, বোধ সেক্ষেত্রে আপনাকে তো বিচ্ছিন্ন করবেই, জগৎ বিচ্ছিন্ন করবে। চূড়ান্ত বোধের উপলব্ধি আপনাকে জগৎ বিচ্ছিন্ন করবে। আপনি কোনো কিছু আর ধারাবাহিকভাবে করে শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না, কারণ আপনি আপাত বস্তু জগৎ, আপাত সমাজ জগৎ, আপাত যৌন জগৎ সবকিছু থেকেই আপনার কাছে আপনি দূরে সরে যাবেন। আপনি স্বাভাবিক সকল যৌনতা সক্ষমতা লাভ করার পরেও আপনার সামনে 10 জন উলঙ্গ নারী থাকলে, আপনাকে তারা আহ্বান করলেও তার প্রতি আপনার সহবাস করতে ইচ্ছা হবে না, কারণ আপনি বোধ সহবাসে যখন ডুবে যাবেন না, তখন শরীরের সহবাস আপনার কাছে সুখের মনে হবে না। কিন্তু তার মানে এই না আপনি যৌন অক্ষম, ব্যাপারটা তা না, কিন্তু আপনি বোধ সহবাসে সুখ পান বেশি, কিন্তু শরীর সহবাসে তখন আপনার সুখটা তুচ্ছ মনে হবে। তো এইটা এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে, সেই বিচ্ছিন্নতা কিন্তু থাকবেই। এখন এটা কে কিভাবে নিতে পারবে, কে কোন দিকে যেতে চায়, তার উপরে ভিত্তি করে ঠিক হবে যে আসলে কি হবে বা কি হবে না। আচ্ছা, তাহলে মানে জীবনটা মানে সবসময় অন্বেষণের মধ্যে থাকাটাই বোধের একটা বড় নর্মালি নর্মালি এটা আমি বলি যে আমি যেদিন স্থির হয়ে যাব সেদিন তো আমি পচে যাব, নষ্ট হয়ে যাব। আমার শরীরে রক্ত প্রবাহমান আছে বলে আমি জীবিত, আর যেদিন রক্ত থেমে যাবে সেদিন তো আমি মৃত হয়ে যাচ্ছি। একটা নদী যেদিন প্রবাহ থেমে যাবে সেদিন পচে যাবে। আপনি ঢাকার বুড়িগঙ্গা, পানির প্রবাহ নেই, পচে যাচ্ছে, গন্ধ হয়ে যায়। তো এই জন্যে আমি বলি যে আমি সব সময় শিখছি, সব সময় প্রবাহিত হচ্ছি, এবং আমি চলছি, আমি জীবিত, চলছি। এই চলাটা কেন? কারণ আমি যেদিন একেবারে মনে করবো যে আমার আর কিছু শেখার নাই, আমার কোনো জানার নাই, সেদিন আমি মৃত, এছাড়া আমার কোনো গন্তব্য নাই। যার কারণে চলমান থাকাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি এমন কোনো বোধ তৈরি করবেন না যে বোধ আপনাকে স্থির করে ফেলবে। সেক্ষেত্রে সেই বোধটা হয়তো আপনাকে সুখ দিবে, কিন্তু আপনি মৃত হয়ে যাবেন। জি ভাই। আচ্ছা আচ্ছা, একটা যে আমাদের মাইন্ড আছে, একটা কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, তাহলে কি এই আমরা যেটা জানি আর কি, মানে পড়ে এরকম সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বড় একটা অংশ ব্রেনের। সাবকনসিয়াস মাইন্ড আসলে আপনার শরীরের যে কার্যপ্রক্রিয়া, এই কার্যপ্রক্রিয়ার বেশিরভাগই পরিচালিত হয় আপনার সাবকনসিয়াস মাইন্ড দ্বারা। আপনার কনসিয়াস মাইন্ড সেটুকু যেটুকু আপনি ধরতে পারেন, আপনি যেটুকু নিয়ন্ত্রণ করতে পারেন, বা যে আপনি আপনার ব্যক্তিগত ভাবনা দিয়ে যে কনসিয়াস মাইন্ডের কার্যক্রম পরিবর্তিত করতে পারেন, সেটা হলো কনসিয়াস। কিন্তু শরীরের বেশিরভাগ কার্যক্রম, অর্থাৎ যেগুলো হলো অটোমেটিকলি ঘটে, সেগুলো কিন্তু সাবকনসিয়াস মাইন্ড দ্বারা পরিচালিত। এবং আপনার যে কনসিয়াস মাইন্ড, সেই কনসিয়াস মাইন্ডকেও সাবকনসিয়াস মাইন্ড পরিচালনা করে, কিন্তু তার একটা অদৃশ্য রশি আছে, যে রশিটা আপনি খুঁজে উঠতে পারেন না, বা বুঝে উঠতে পারেন না, বা দেখে উঠতে পারেন না। সেই অদৃশ্য রশিটা আছে। এই কমিউনিকেশনটা কনসিয়াস মাইন্ডের সাথে সাবকনসিয়াস মাইন্ডের কমিউনিকেশনটা খুব কম মানুষ করতে পারে, যে যোগাযোগ করতে পারে। যারা এই যোগাযোগটা করতে পারে, সেটা স্বাভাবিকভাবে হোক, অসুস্থতাজনিত কারণে হোক, বা চর্চাজনিত কারণে হোক, স্বাভাবিকভাবে ঘটতে পারে কারো ক্ষেত্রে, অসুস্থতার কারণে ঘটতে পারে, চর্চার কারণে ঘটতে পারে। তারা আসলে একটু অন্য প্যারামিটারের মানুষ হয়, তারা স্বাভাবিক হয় না। তারা মুনি ঋষি, সাধু, আলিয়া, নবী, দরবেশ, পীর, ফকির, এই যে বক্তব্যগুলো আমরা বলি, যারা সত্যিকার অর্থে না, অর্থাৎ অভিনয় করছে না, ভণ্ড না, যে বোধ করে, তাদের কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের মধ্যে না এক ধরনের কো রিলেশন তৈরি হয় কিছুটা হলেও। এই কো রিলেশন তাকে আলাদা করে অন্য অন্য মানুষের থেকে। এবং এই ধরনের মানুষের কোনো কার্য প্রক্রিয়া দেখলে আপনার মনে হবে এ হয়তো নবী, এ হয়তো রসুল, এ হয়তো পীর, এ হয়তো ফকির, এ হয়তো সাধু, এ হয়তো সন্ন্যাসী, এ হয়তো মহামানব। এই যে মহামানবের যে চিন্তা তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে, কেন তৈরি হয়? কারণ তার সামনে থাকা মানুষটি, সে এই কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের ব্যারিয়ারটাকে কিছুটা ভেঙে ফেলছে। এই জন্য। জি ভাই বলেন। তাহলে বোধের বিকাশটা শুরু সাবকনসিয়াস মাইন্ড থেকেই শুরু হচ্ছে। দুটোর সাথে এক ধরনের সংযুক্তি তো আছেই, কিন্তু উপলব্ধিগত পরিবর্তন সাবকনসিয়াস মাইন্ড, বোধের যে বিকাশটা, সেটা স্থায়ী হয় সাবকনসিয়াস মাইন্ডে।
সচেতন আচ্ছা মাইন্ড দিয়ে ইনফরমেশন যায়, কিন্তু যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি পরিবর্তিত না হন, আপনার যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা আপনি ধরে রাখতে পারবেন না। আপনি আজকে বামপন্থী হবেন, কালকে ডানপন্থী হয়ে যাবেন। আজকে আপনি বিশ্বাসী হবেন, কালকে আপনি অবিশ্বাসী হবেন। আজকে আপনি আস্তিক থাকবেন, কালকে আপনি নাস্তিক হবেন। আজকে আপনি নাস্তিক আছেন, কালকে আস্তিক হবেন। কারণ আপনার পরিবর্তনটা শুধু উপরের পোশাকগত কাঠামোর, অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক কাঠামো থেকে না। জি বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের যে এই বোধের বিকাশটা, তাহলে মানে একা একা কি বোধের বিকাশটা হয়, না কারো সংস্পর্শে এসে বা কোনো না, ডক্ট্রিনের? না, অধিকাংশ বোধের বিকাশটা হয় হচ্ছে একাকিত্বে। মানুষের সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় অর্জনটা হলো একাকিত্বের যন্ত্রণা থেকে হয়। অর্থাৎ আপনি যখন জারিত হবেন, আপনি যখন তাড়িত হবেন, তখন আপনার মধ্যে বোধের উন্মেষটা ঘটবে। পৃথিবীর যত বিখ্যাত মানুষ আপনি দেখবেন তাদের কিন্তু স্ফুরণটা ঘটেছে একাকিত্বে। আপনি নবী বলেন, আপনি রসুল বলেন, আপনি কোনো সাধু বলেন, কোনো সন্ন্যাসী বলেন, বা কোনো কাল তৈরি করার কোনো মানুষ বলেন, দেখবেন তারা জীবনের যে উপলব্ধি, প্রকৃতি জগতের সাথে তার যে সম্পর্ক, এই সম্পর্কর যে মেলবন্ধনের প্রথম ধারাবাহিকতা তৈরি করতে পেরেছে কিভাবে? একাকিত্বে গৃহবন্দী হয়ে যন্ত্রণাকাতর হয়ে। ব্যাপারটা অনেকটা এরকম। জি। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে বিভিন্ন মানুষ যেমন কাল্ট তৈরি করছে, ধর্মীয় যে গুরু হলো, বিভিন্ন সাধক হচ্ছে, এটা এস্টাবলিশ যারা করে, এস্টাবলিশ তো আমরাই করি, সমাজের সাধারণ লোক তাকে এস্টাবলিশ করে ফেলি। নর্মালি হচ্ছে যে একজন বলেন ভাই, আমার তো একটু আগে গ্রিন ভাই তো প্রথমে এসেই তো পারলে আমাকে গুলি করে মেরে ফেলতেন, কারণ আমি তাজুল স্যারকে কথা বলতে আটকে দিয়েছিলাম। এটা এবং উনার প্রচন্ড পরিমাণে রাগ প্রকাশ করলেন। উনি যে অ্যাসপেক্টে রাগ প্রকাশ করলেন এটা আমার পছন্দ হয়নি, কিন্তু তার জন্য আমি তার প্রতি রাগান্বিত না, কিন্তু ওনার আরো একটু প্যালেটেবল ভঙ্গিতে বলতে পারতেন, কিন্তু সেটা বলেন নাই। যাই হোক, সেটা বাদ দেন। আমি আপনাকে থামাচ্ছি না, আপনি পুরো শেষ করেন। আচ্ছা, মানে যেটা বললাম, মানে যারা কাল তৈরি করছে অ্যাকচুয়ালি মানে হুম হুম। চূড়ান্ত ভাবে এস্টাবলিশ তো সাধারণ মানুষই করি, তারাই আমরাই যা বলি উনি নবী রাসূল, উনি বিশাল এক ধর্মগুরু, উনি অন্যরকম। নর্মালি আলটিমেটলি সমাজের সাধারণ লোক তারাই এস্টাবলিশ করে দিই সমাজে। প্রাথমিক পর্যায়ে কাল্ট তৈরি হয় হচ্ছে অটোমেটিকলি একটা প্রসিডিওরে, যে প্রসিডিওরটা স্বয়ংভূ আকারে হয়। আমি 11তম পর্বে যে কাল্টের প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, যে নবী মোহাম্মদের প্রাথমিক পর্যায়ে মক্কাকালীন সময়ের যে সহযোগী, এই সহযোগীগুলো তিনি চান নাই, হয়ে গেছে, এবং স্পন্টিনিউয়াসলি হয়ে গেছে। ছোট্ট একটা উদাহরণ যদি দেওয়া যায়, যে আমি উদাহরণ দিব না, উদাহরণ দিলে সিক্রেট রিভিল হয়ে যাবে। স্পন্টিনিউয়াসলি তার পার্শ্ববর্তীতে কিছু মানুষ এসে জমে গেছে এবং তারা তাকে সহযোগিতা করা শুরু করেছে। অর্থাৎ নবী মোহাম্মদ হয়তো নবী হিসাবে নিজেকে প্রকাশও করতেন না যদি স্পন্টিনিউয়াসলি তার পাশে কিছু মানুষ সংযুক্ত না হতো। এই স্পন্টিনিউয়াসলি সংযুক্ত হওয়া জায়গা থেকে বিকাশটা শুরু হয়, যেটাকে বলি হাতে খড়ি। এখন এটা বলে রাখা দরকার, 12তম পর্বের সাবটাইটেল মানে টাইটেল হচ্ছে হাতে খড়ি। 12তম পর্বের টাইটেলটা এটা আমি বলে ফেলছি, কারণ ডিলিট করে ফেলবো। তো তার পরবর্তীতে কি হয়, যে হাতে খড়ি যখন একজন কাল্ট লিডারের তৈরি হয়, তখন তিনি কি করেন, সেটাকে বিকাশ করা শুরু করেন, এবং সেটা সবার আড়ালে বিকশিত হতে শুরু করে। পরবর্তীতে সেই আড়ালের বিকাশ যদি সার্ভাইভ করে, তখন সেই বিকাশের সাথে সংযুক্ত হওয়া মানুষজন সেই ধারণাটাকে সামনের দিকে প্রস্ফুটিত করা শুরু করে। তার মানে আপনার কথা ঠিক, যে প্রাথমিক পর্যায়ে কেউ একজন শুরু করলেও এটাকে বিকাশ করতে সাহায্য করে কিন্তু তার চারপাশে থাকা বা সেই কাল বিশ্বাসী মানুষগুলোই। জি জি জি, তারপর এই যে 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 ভৌগোলিক অবস্থানে, যেমন ইন্ডিয়ান এই অঞ্চলগুলোতে, ভারতে দেখবেন প্রচুর ধর্মগুরুর উদ্ভব হয়, আবার অ্যারাবিয়ান এর পিছনে আরেকটা পেনিনসুলাতে কারণ, খালি নবীর উদ্ভব হয়। এর পিছনে আরেকটা কারণ এক একটি জায়গার ধর্মমতের অবকাঠামো কিন্তু এক একভাবে তৈরি হয়েছে। ধরেন আব্রাহামিক ধর্মমত হচ্ছে ফার্টাইল ক্রিশ্চান নির্ভর। আব্রাহামিক ধর্মমত হচ্ছে ধর্মমতের বিকাশের চতুর্থ স্তর। প্রথমে হলো অ্যানিমিজম, তারপরে হচ্ছে অবতারবাদ, তারপর হচ্ছে ডুয়েলিজম। অবতারবাদকে ইংরেজিতে কি বলে আমি ভুলে গেছি। তারপর হচ্ছে ডুয়েলিজম, তারপর হচ্ছে মনোথিইজম। অর্থাৎ প্রথমে আপনার আসছে অ্যানিমিজম, আসছে সর্ববারণবাদ, তারপর হচ্ছে অবতারবাদ, তারপরে আসছে হচ্ছে ডুয়েলিজম, অর্থাৎ ভালো খারাপ, ভালো ঈশ্বর খারাপ ঈশ্বর, যেমন আপনি যদি জরাথুস ধর্মমতের কথা বলেন, জোরাস্ট্রিয়ান ধর্ম যেটা। তারপরে হচ্ছে মনোথিইজম, এক ঈশ্বরবাদ, অর্থাৎ এক ঈশ্বরই ভালো খারাপ সবকিছুই দেখেন, কিন্তু তিনি একটি সত্তাকে আলাদা এন্টিটি দিয়ে রাখছেন, তার কাজ হচ্ছে খারাপ কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা খারাপ কাজের ফ্ল্যাগশিপ হওয়া, যেমন শয়তান। একেশ্বরবাদ যেটা, হিন্দু ধর্মমত যেটা, অর্থাৎ আমাদের দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে ধর্মমত বিকশিত হয়েছে, এই ধর্মমতটা কিন্তু ওই অবতারবাদ অর্থাৎ অ্যানিমিজমের পরের স্তর। আর প্যান্থিজম হলো, অ্যানিমিজমকে আপনি প্যান্থিজম বলতে পারেন, অ্যানিমিজমটাকে আপনি প্যান্থিজম বলতে পারেন, কারণ অ্যানিমিজম এবং প্যান্থিজমের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্যগুলো গবেষক লেভেলের, সাধারণ মানুষের জন্য না। জি আচ্ছা
আচ্ছা, তো আর কিছু বলবেন? একটা যদি আপনি একটু যোগ করে, সেটা কি যে আপনি নারী সংশ্লিষ্ট কয়েকটা লাইভ করলেন, একটা বিষয় হলো পুরুষের যে একটা আধিপত্যবাদ তো থেকেই যাচ্ছে, তাহলে এরপরও সমাজে নারীদের অনেক পূর্ব প্রাচীন সময় থেকে নারী দেবীদের প্রতি ওয়ার্শিপ করা হতো, এটা কারণ কি? এটার পুরুষরা কারণ কি হচ্ছে, না এটার কারণ হচ্ছে যে আম, সৃষ্টিতত্ত্ব। কারণ মানুষ তার জায়গা থেকে উপলব্ধি করতে পেরেছে যে জন্ম দেয় কে? জন্ম দেয় হচ্ছে নারী। একটি পশুর মধ্যে জন্ম দিচ্ছে কে? নারী। একটি মাছের মধ্যে জন্ম দিচ্ছে কে? নারী। অর্থাৎ জন্ম প্রক্রিয়া মাতৃতাত্ত্বিক, দেশমাতৃকা, ধাত্রীমাতা, অর্থাৎ যে পৃথিবীও কিন্তু নারী। পৃথিবী কিন্তু পুরুষ না, পৃথিবী নারী। সূর্য পুরুষ, পৃথিবী নারী। চাঁদ পুরুষ, পৃথিবী নারী। কারণ আমরা সূর্যকে জন্ম দিতে দেখছি না, চাঁদকে জন্ম দিতে দেখছি না, কিন্তু পৃথিবীকে জন্ম দিতে দেখছি। এই যে মাতৃত্বের যে ধারণা, সেই মাতৃত্বের ধারণা হচ্ছে আমাদের মধ্যে পূজার ধারণা সৃষ্টি করেছে। যে আমি যদি মাতৃত্বের ধারণাকে নিবেদন করি, তাহলে সেই মাতৃত্ব আমাদেরকে যা জন্ম দিবে সেটা সুন্দর হবে। এই ক্ষেত্রে থেকে মাতৃ পূজার ধারণাটা আসছে। এবং নারীদের দেখবেন আপনি, যেখানে অবতারবাদের ক্ষেত্রে আসছে, সেখানে দেখবেন সবচেয়ে শক্তিশালী দেবীরা হচ্ছে নারী, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী অবতার গুলো হচ্ছে নারী। এটার পেছনে বড় কারণ হচ্ছে যে তারা জন্ম দিতে পারে। পুরুষ যেহেতু জন্ম দিতে পারে না, সেহেতু পুরুষের এই জায়গাটা থেকে তারা দূরে সরে যেতে পেরেছে। আরেকটা বড় বিষয় দেখেন যে আপনি সনাতনী ধর্মমতের যে কাঠামো আছে, অর্থাৎ তাদের যে কি বলে, গোত্র, গোত্র না, এটাকে বলে হচ্ছে মানুষের ক্লাস কাঠামো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপরে হচ্ছে শূদ্র, বৈশ্য, এই যে ব্যাপারটা আছে, এই যে ক্লাস কাঠামো দেখেন, ক্লাস কাঠামোর মধ্যে যদি আপনি মনে করেন, দেখবেন যারা যোদ্ধা তারা ক্ষত্রিয়, যারা ক্ষত্রিয়, কিন্তু যারা পরিচালনা করছে তারা হচ্ছে ব্রাহ্মণ, যারা হচ্ছে বুদ্ধিভিত্তিক স্তরে পরিচালনা করছে। তেমনি প্রাণীয় কাঠামো যেখানে আছে, সেক্ষেত্রে পুরুষরা হলো অনেকটা ক্ষত্রিয়, আর নারীরা হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণবাদ। এবং ক্ষত্রিয়র কিন্তু কায়িক ক্ষমতা বেশি, কারণ সে তো যে যোদ্ধা, সে যুদ্ধ করে, ফিল্ডে থাকে, তার কায়িক ক্ষমতা বেশি। কিন্তু ব্রাহ্মণের কিন্তু বুদ্ধিভিত্তিক স্তরে এসে উন্নত, কিন্তু কায়িক ক্ষমতা দুর্বল। মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে যে মানুষ যেটা করেছে যে তার এই কায়িক ক্ষমতা দ্বারা, তার যে কায়িক ক্ষমতা, এই কায়িক ক্ষমতা দ্বারা, মানে পুরুষ মানুষ যেটা কায়িক ক্ষমতা দ্বারা ব্রাহ্মণবাদী যারা, অর্থাৎ যারা নারী যদি আমি ব্রাহ্মণ হিসেবে সৃষ্টি করেন, তাদেরকে আমরা সম্মান দিচ্ছি, মাতৃ হিসাবে তাদেরকে আমরা সম্মান দিচ্ছি, এবং ভূপ্রকৃতিতে মাতা হিসাবে তাদেরকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে আমরা পূজা করছি, তাদেরকে আমরা অর্চনা করছি, দেশকে মা বলছি, পৃথিবীকে মা বলছি। কিন্তু শক্তিমত্রের কাঠামোতে যেহেতু আমরা শক্তিবাদী, আমরা শক্তি দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আর কমেন্ট আমি পিন করতে পারছি না, কোনো একটি অজানা কারণে আমি কোনোভাবেই কমেন্ট পিন করতে পারি না, না মোবাইল থেকে পারি, না পিসি থেকে পারি। কেন পারি না আমি জানি না, এটা হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে, যেন পিন করতে পারছি না। আসিফ মহিউদ্দিন ভাই যুক্ত হতে চাচ্ছেন, পোস্টের লাইভের যে ডিসক্রিপশন, সেখানে লিংক আছে, এবং আমি কমেন্টে লিংকটা বারবার দেওয়ার চেষ্টা করছি যাতে এখান থেকে আপনি সংযুক্ত হতে পারেন। কিন্তু আমি কমেন্ট আসলে পিন করতে পারছি না কোনো একটা অজানা কারণে। ভাই আর কিছু বলবেন আপনি? না, যে আসিফ মহিউদ্দিন ভাইকে ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আসিফ মহিউদ্দিন ভাই এখনো আসেন নাই, যদি আসেন তাহলে ওনার সাথে কথা বলবো। মোহাম্মদ শরীফুল ইসলাম এসেছেন, মোহাম্মদ শরীফুল ইসলামের সাথে আমি কথা বলতে যাচ্ছি একটু। মোহাম্মদ শরীফুল ইসলাম। জি ভাই, শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ভাই প্রথম লাইভটা শুনলাম, প্রথম লাইভের জন্য কিছু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, বিশেষ করে আপনাকে, সাইফুল বাতেন টিটু ভাইকে অনেকদিন দেখি না, আপনার লাইভে দেখলাম, তার জন্য আপনাকে ধন্যবাদ। দিকটা আপু ছিল। আর ডক্টর তাজুল ইসলাম স্যারের ওই যে মন ও মানুষ, প্রথম বইটা আমি পড়ছি, দারুণ একটা বই। তো আলোচনাটা দারুণ হয়েছে। তো আমি আর কয়েকটা পয়েন্ট ছিল, যদি আপনি সুযোগ দেন তাহলে বলতে চাই। বলেন, অসুবিধা নেই। প্রথম কথা হচ্ছে যে আমি ভারতের একজন আছে, ওনার নাম সম্ভবত সাদগুরু, উনি কিছু আলোচনা করে, যদি আলোচনা করে বাংলায় ডাবিং করে আমি শুনি। আচ্ছা, আপনাকে বলেন, আমি একটু আগে গালি খেয়েছি একজন, যে আমি কথা বলতে দিই না, জান আপনাকে কথা বলতে দিলাম। না না, সমস্যা নেই, আপনি বলেন, শেষ করেন। আমি গ্রিন ভাই একজন আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব আমাকে চরম গালি দিয়েছেন, তো আমি এখন আপনাকে কথা বলতে দিব, বলেন যতক্ষণ ইচ্ছা। সমস্যা না ভাই, গালি দেব না। আচ্ছা, তো মানে ওনার বক্তব্যগুলো আমি শুনি, ওনার বিশেষ করে ধর্মতাত্ত্বিক বক্তব্যের সাথে আমি একমত না, তবে ওনার একটা বিষয় আমার খুব ভালো লাগে। উনি বলে যে হ্যালো, আমরা যদি কারোর দ্বারা প্রভাবিত হয় তাহলে সমস্যা, কারণ একজন কি বললো, আমি কি করব না করব, তার গাইডলাইন যদি একজন ঠিক করে দেয়, তাহলে আমি যদি একজনের দ্বারা প্রভাবিত হয়, তাহলে তো আমার ভিতরে আমিত্ব বলে কিছু থাকলো না। এই ধরনের বক্তব্যগুলো না আমার খুব ভালো লাগে। তো আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। সাদগুরু সম্পর্কে আমার ধারণাটা আমি এর আগেও বলেছি, যে সাদগুরু বলেন, ওশো বলেন, তারপরে আরো যেসব কাল্ট লিডার ভারতে আছে, যেমন কিছুদিন আগে একজন হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্কর,
যার সাথে জাকির নায়েকের এক ধরনের আলোচনা হয়েছিল, বা কিছুদিন আগে পালিয়ে গেলেন, নাম ভুলে গেছি, আর কিছুদিন আগে যিনি এখন জেলে আছেন, নাম হচ্ছে গুরমিত রাম রহিম সিং ইনসান, এরকম যারা হচ্ছে কাল্ট লিডার আছেন, তারা তাদের জায়গা থেকে কিছু কিছু আলোচনা করেন যে যার কিছু অংশ গ্রহণ করা যায়। কিন্তু সাদগুরুর ব্যাপারটা হচ্ছে সাদগুরুর মধ্যে প্রচুর পরিমাণে দ্বিচারিতা আছে। দ্বিচারিতা বলতে হচ্ছে যে তিনি বলেন কিন্তু তার ব্যক্তি জীবনে মানেন না। যে ব্যক্তি জীবনে উনি অর্থবিত্ত সম্পত্তির বিষয়টাকে সামনে গুরুত্বপূর্ণ মনে করেন না, কিন্তু ব্যক্তি জীবনে তিনি, তার প্রিয় গাড়ি হলো হার্লি ডেভিডসন মোটরসাইকেল, এবং তার অনেকগুলো হার্লি ডেভিডসন আছে, এবং তার প্রিয় টাইম পাস করতে তিনি হার্লি ডেভিডসন চালান। তার মানে দেখা যাচ্ছে তার ব্যক্তি মতামত এবং তার ব্যক্তি জীবন চালনের মধ্যে বিশাল এক ধরনের পার্থক্য আছে। তার মানে এই ক্ষেত্রে আমাকে সাদগুরুকে সুবিধাবাদী মানুষ কাঠামো মনে হয়, এবং তিনি বিশ্ব চরাচর সৃষ্টির পেছনে ব্রহ্মার অস্তিত্ব, তারপর হচ্ছে বিষ্ণুর অস্তিত্ব, শিবের অস্তিত্ব খুঁজে পান, এবং তিনি মনে করেন বিশ্ব চরাচর তৈরি হয়েছে শব্দ দ্বারা, এবং সেই শব্দটা হচ্ছে ওম। এবং তিনি মনে করেন যে কালিমার যে শব্দ বা ইসলাম ধর্মের কাঠামোতে যে যেটাকে বলে কুন কুন এবং ওম হচ্ছে একই উৎস থেকে আসা একটি শব্দমত, এরকম আলোচনা করেন। যার কারণে ওনাকে একটা পর্যায়ে ওনার প্রতি আমার কিছুটা আগ্রহ তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে ওনার এই দ্বিচারিতা দেখার পরে আমার সেই আগ্রহটা মরে গেছে। আমি আসিফ মহিউদ্দিন ভাইকে সংযুক্ত করছি। মোহাম্মদ শরীফ ভাই, আপনি কি আর কিছু বলবেন? না, আসিফ ভাইয়ের সাথে কথা বলেন, আমাকে কেটে দেন, আমি ফেসবুক থেকে দেখছি। জি জি, ধন্যবাদ ভাই, ভালোবাসা আপনার জন্য। আসিফ ভাই, আপনি সংযুক্ত হয়েছেন। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভাই এখনো জীবিত। আচ্ছা, আমি ছোট দুই একটা কথা বলছি। আমার পেছন থেকে কি কোনো মানে মিউজিকের সাউন্ড আসতেছে? তাহলে আমি খুব না, দুঃখিত, কারণ না, আমার বাচ্চাটা গান শুনতেছে। এখনো আসছে না। আচ্ছা, আমি তাহলে বলছি যে আমি ছোট দুইটা পয়েন্ট বলার জন্য যুক্ত হয়েছি। যে একটা, জি। যে আপনি, আমি বেশিক্ষণ হয় শুনি নাই, কিন্তু আমি যতটুকু শুনেছি সেটার উপরে আমি ছোট দুই একটা মতামত দিতে চাই। একটা হচ্ছে যে এই যে আপনি যে বোধের জন্ম বললেন, যে একাকিত্বের ফলে যে বোধের জন্ম হয়, এই বোধটা কি আমি আসলে একটু বুঝতে চাই। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই, যে আমি দেখেছি অনেকে, এই আধুনিক সময়ের কথাই একটু চিন্তা করেন, যে অনেকে ফেসবুকে এসে একটা স্ট্যাটাস লেখে বা একটা ছোট একটা ভিডিও বানায়, বা স্ট্যাটাস লেখে। এরপরে হঠাৎ দেখা যায় কি তার কিছু ভক্তকুল তৈরি হয়। মানে আমাদের সমাজে এরকম একটা ধারণা আছে যে একটা পাগল যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি দেখবেন সবসময় তার পেছনে 10-12টা লোক দর্শক আছে। তার কিছু দর্শক আছে। সে কি করে, সে মাটি খাচ্ছে, সে হয়তো মানে এটা করছে, এমন উদ্ভট কাণ্ড কারখানা করছে। বা ধরেন জাদুকর যারা হচ্ছে রাস্তাঘাটে জাদু দেখায়, এদের পেছনে পেছনে কিন্তু একদল মানুষ হাঁটা শুরু করে দেয়, যে এরা কি করছে, মজা দেখার জন্য। আবার অনেকে এদেরকে খুবই শ্রদ্ধা ভক্তিও শুরু করে দেয়। তো এমনকি ফেসবুকে যদি এসে কেউ একটা স্ট্যাটাস লেখে, তখন কিছু লোক আছে স্বাভাবিক, যারা এসে লাইক দিবে এবং বলবে যে আরে ফাটায় ফেলছেন বস, একদম সাংঘাতিক, আপনি তো পুরো উল্টায় ফেলছেন। এবং তখন দেখা যায় যে এক শ্রেণীর ভক্তকুল তার তৈরি হয়, এবং ভক্তকুলের একটা প্রেসার তার উপরে তৈরি হয়, যে মানে সে একটা বিষয় সম্পর্কে জানে না, সে একটা বিষয় সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, কিন্তু সেই বিষয়েও তার মতামত দিতে হবে, সেই বিষয়ে তার বিজ্ঞ মতামত দিতে হবে, এরকম একটা প্রেসার তার উপর ক্রিয়েট হয়। এবং সে সবসময় যে কাজটা করে, যে জানুক না জানুক, বুঝুক না বুঝুক, সে বিষয়ে একটা বিজ্ঞ মতামত সে দিবেই। যে কোনো ধরনের সোশ্যাল ইস্যু, যে কোনো ধরনের রাষ্ট্রীয় বা ধর্মীয় ইস্যু আসুক, সে তার একটা বিজ্ঞ মতামত সে বিষয়ে দিতেই হবে তার। হ্যাঁ, এটা কিন্তু সে যে স্বেচ্ছায় দিচ্ছে তা না, এটা হচ্ছে তার উপরে যখন ভক্তকুলের প্রেসারটা ক্রিয়েট হচ্ছে, সেই প্রেসারের কারণে সে আসলে দিতে বাধ্য হচ্ছে অনেক সময়। আপনার সাথে একবারে পুরোপুরি সহমত। কারণ হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ মানুষ নষ্ট হয়েছে হচ্ছে তার পারিপার্শ্বিক মানুষজন দ্বারা। আমরা যদি একটি বিতর্কিত উদাহরণ দেই, সেটা হচ্ছে যে বলা হয় যে শেখ মুজিবুর রহমান, তিনি মুক্তিযুদ্ধ পূর্বকালীন সময়ে যে মানসিক স্ট্যাবিলিটি বা স্ট্যাটাসে ছিলেন, যখন দেশের স্বাধীনতা চলে আসলো, তাকে পচিয়ে ফেলেছে, তার চিন্তা জগৎকে পচিয়ে ফেলেছে তার পাশের মোসাহেব যে গোষ্ঠী, এবং সেই মোসাহেব গোষ্ঠীর মোসাহেবের কারণে তার এক ধরনের মনস্তাত্ত্বিক অধপতন ঘটেছে। সেই অধপতনটাকে তিনি ওভারকাম করতে পারেন নাই। আপনার সাথে একমত যে এটা ঘটে, এবং এই যে বিষয়টি, এটা সবাই ওভারকাম করতে পারে না। যারা ওভারকাম করতে পারে না তারা হারিয়ে যায়, তারা ডিরেল হয়ে যায়, বা তারা বিলুপ্ত হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে ভক্তকুল যদি কোনো মানুষকে ওভার হাইপড করে ফেলে, তখন সেক্ষেত্রে একটা ধর্মমত তৈরি হয়ে যেতে পারে বা কাল তৈরি হয়ে যেতে পারে। আপনার কথার সাথে আমি একমত। কিন্তু আমি আপনার সাথে এই বিষয়ে দ্বিমত, যে ওভারকাম করতে পারলেই যে সে মানে সফল হয়। না, সফল মানে ওটা ব্যক্তি সফলতার কথা বলছি, যে সে হয়তো ব্যক্তি সফল হলো,
কিন্তু ভক্তকুল মানে সে তো ব্যক্তি সফল হলো যে সে এইটা থেকে ওভারকাম করে চলে যেতে পারলো। আচ্ছা আচ্ছা। কিন্তু মূলত হয় কি যে ভক্তকুল দ্বারা পরিবেষ্টিত হলে কাল তৈরি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, এবং সাধারণ যারা মানুষ ভক্তি থেকে অবনতির জায়গাটা আসে। আমাদের যে ধর্মমতের বিস্তারটা ঘটেছে, এটা কিন্তু ঘটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভক্তি। আমরা প্রকৃতির প্রতি ভক্তি দেখিয়েছি, আমরা দেশের প্রতি ভক্তি দেখিয়েছি, আমরা কোনো বিশাল বড় পাহাড়ের প্রতি ভক্তি দেখিয়েছি, এবং চিন্তাশীল মানুষের প্রতি ভক্তি দেখিয়েছি, এবং এই ভক্তি থেকেই আমাদের হচ্ছে অধপতনের জায়গাটা তৈরি হয়েছে। আপনার কথার সাথে একমত যে এটাই, যে বাংলাদেশে এমন একটি জায়গা যেহেতু আমাদের এখানে অধিকাংশ মানুষের মস্তিষ্কের চিন্তা স্তরটা দুর্বল এবং কম নাই, যেহেতু আমরা কম কাজ করি, সেহেতু রাস্তায় যদি গর্ত করা হয় সেখানে 100 জন মানুষ 5 ঘন্টা দাঁড়িয়ে সেই গর্ত করাটা দেখবে, এবং সেটা একটা গ্যাদারিং তৈরি করার একটা জায়গা তৈরি হয়। ফেসবুকও ব্যাপারটা তাই, যেখানে অনেক মানুষ শুধুমাত্র ওই গ্যাদার হয় হচ্ছে সময় ক্ষেপণ করার জন্য, কিছু নেওয়ার জন্য না, শুধুমাত্র সময় ক্ষেপণ করছে। কেউ কেউ হয়তো নিতে পারে, কেউ কেউ নিতে পারে না। জি ভাই বলেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই যে সেই লোকটা আসলে ব্যক্তি জীবনে কিরকম ছিল তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভক্তরা তার কি ইমেজ হ্যাঁ। তৈরি করেছে বা ভক্তরা কি মানুষটাকে তৈরি করে ফেলেছে, সেইটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে হ্যাঁ, আপনি বলেন, বলেন ভাই, আপনি শেষ বলেন, করেন। বলেন, শেষ করেন। না, তো আপনার আমি কথার সাথে পুরোপুরি হ্যাঁ, সহমত আমি, বলেন। তো আমি যেটা বলছি যে এই যে ধরেন আরব বিশ্বে, মধ্যপ্রাচ্যে সেই সময়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ওই সময়ের মানুষের তো প্রচুর বাড়তি সময় ছিল, তাই না? মানে মানুষজন বাণিজ্য করতে যেত বিদেশে, এবং তারা তো কৃষিকাজও করতো না, তারা হচ্ছে গিয়ে যেই কাজগুলো করতো সেই কাজগুলো থেকে বোঝা যায় যে তাদের প্রচুর মানে সময় ছিল, মানে ফালতু সময় ছিল। ফালতু সময়টা মানুষ আসলে কি করে, মানুষ এই ধরনের পাগলের পিছনে হাঁটে বা পাগল কি করতেছে সেটা দেখে। তো আমি মোহাম্মদকে পাগল বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এটা খুবই স্বাভাবিক টেন্ডেন্সি ছিল যে মোহাম্মদ একটা উদ্ভট কাজ করবে এবং তার পিছনে পিছনে কিছু ভক্তবৃন্দ তৈরি হবে। এটাতে অস্বাভাবিকতার কিছু নাই, এটার ভিতরে মোহাম্মদের কোনো কৃতিত্ব নাই বা মোহাম্মদের কোনো অলৌকিকত্ব নাই, বা মোহাম্মদ যে একটা নতুন কোনো বোধ তৈরি করেছে বা বোধের মানে সৃষ্টি হয়েছে তার ভিতরে, এই কারণে যে তার পিছনে কিছু লোক চেলা চামুন্ডা তৈরি হয়ে গেছে, তা নাও হতে পারে, সেটা হওয়াটা একদম জরুরি কিছু না। আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম হওয়াটাই স্বাভাবিক যে কিছু ভক্তকুল তৈরি হবে, এবং দেখা যায় যে সেই ভক্তকুল এরপরে তাকে নিয়ন্ত্রণ করা শুরু করে যে তোমার ইমেজ তো আমরা এইভাবে তৈরি করেছি, তুমি এর বাইরে কাজ করবা না, তুমি এইরকম কাজ করবা, তখন তাকে দিয়ে। হ্যাঁ বলেন। এই প্রসঙ্গে আমি এর আগেও বলেছিলাম যে নবী মোহাম্মদের যে অবকাঠামো আমরা পাই, সেই অবকাঠামো হচ্ছে প্রকৃত নবী মোহাম্মদের অবকাঠামো না। আমি এটা বলি যে নবী মোহাম্মদের উপরে আমরা যে অলৌকিক ঘটনাক্রমের চাপিয়েছি, বোঝা চাপিয়েছি, বিশ্বাসীরা চাপিয়েছে, অলৌকিক ঘটনাক্রমে যে বোঝা চাপিয়েছি, এই যদি নির্মোহ দৃষ্টিভঙ্গিতে আপনি দেখতে চান, তাহলে দেখবেন তার 90% ঘটনাই কোনো অলৌকিক ঘটনা না, খুব স্বাভাবিক প্রাকৃতিক কারণে সংঘটিত ঘটনা, কিন্তু পরবর্তীতে ভক্তকুলের আলোচনার উপরে ভিত্তি করে সেটা অলৌকিক দাবি বা অলৌকিক ঘটনাক্রম হয়ে গেছে। এটা একটা ব্যাপার। তার মানে আমরা যে নবী মোহাম্মদকে এখন চিনি বা জানি, প্রকৃত নবী মোহাম্মদ এর থেকে আলাদা ছিলেন। কতখানি আলাদা ছিলেন সেটা হয়তো নির্মোহ দৃষ্টিভঙ্গির ব্যাপার। আরেকটা বড় বিষয় আপনি যেটা বলছেন, এর সাথে একমত হয়ে যাই। আমাদের এখন প্রযুক্তিগত বিশ্ব, আমাদের সন্ধ্যা হলে আলো আছে, কিন্তু যেখানে সন্ধ্যা হলে আলো থাকবে না এবং যেখানে দিন শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যা 7টায় বা 6টায় দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপর একজন মানুষ রাত 11টা পর্যন্ত যদি জেগে থাকে, সেই লম্বা সময়টা সে কি করবে? তখন তার এক ধরনের রিক্রিয়েশন তৈরি হয়। এই রিক্রিয়েশনটা তৈরি হয় গল্প, গাথা, মিথের উপর ভিত্তি করে। এবং কেউ যদি ভালো এরকম রিক্রিয়েশন তৈরি করার মতো অবস্থা তৈরি করতে পারে, রাজনৈতিক পরিকাঠামোর অবস্থা তৈরি করতে পারে, তার পক্ষে কি হয়, সার্ভাইভ করা সহজ হয়ে যায়। এবং তার উপরে এক ধরনের মিথের কাঠামো তৈরি করা হয়, এবং সেই মিথের কাঠামো পরবর্তীতে হয়তো ধর্মমত হিসেবে বিকশিত হয়। এটা ঠিক যে নবী মোহাম্মদের যে অবকাঠামো আমরা পাই, তার উপরে এরকম প্রচুর পরিমাণে মিথের কাঠামো ভক্তকুলরাই চাপিয়েছে। নবী মোহাম্মদও দাবি করেন নাই, কোরআনেও সেই দাবি নাই, কিন্তু দেখবেন পরবর্তীতে ভক্তকুলরা দাবি করেছে যে এইটা করেছেন, এইটা করেছেন। তো সেক্ষেত্রে আপনার কথার সাথে আমি অনেকখানি একমত। জি ভাই বলেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন লোক যদি ধরেন হেরা পর্বতের গুহায় গিয়ে কিছুক্ষণ আসলো, সময় কাটা আসলো, যে কোনো কিছু করতে পারে, সে হয়তো এখানে গিয়ে গাঁজা খাইছে, আমরা তো জানি না, ধরে নিচ্ছি যে গাঁজা খায় নাই বা গাঁজা খাইছে, কিছু একটা করছে। এখন সে বের হওয়ার পরেই যদি আমরা ধরে নেই যে আপনার কথা শুনে আমার কেন যেন মনে হচ্ছে যে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে যে যেহেতু সে একাকিত্বের ভিতরে ছিল, তার একটা বোধের জন্ম হয়েছে, কিন্তু এটা কি নেসেসারি, এটা কি হতেই হবে, বা এটা কি? না, এটা হতে হবে না। কারণ আপনি একটা জিনিস যদি দেখেন যে আরবে তৎকালীন সময়ে
এই তাহান্নুস বলে, এই বিষয়টাকে তাহান্নুস বলে। অর্থাৎ যারা চিন্তাশীল মানুষ ছিল তারা রমজানের সময় এবং রমজান পরবর্তীতে যখন বাৎসরিক উৎসবগুলো হতো, এই ঝই ঝই উচ্চ স্বর থেকে দূরে থাকার জন্য তারা এক ধরনের গ্যাদারিং করতো। এটা মানে চিন্তাশীল মানুষদের আলাদা থাকা। সেই চিন্তাশীলতা ওই সময়ের তুলনায় ধরেন অনেক ব্যাপক ছিল, অগ্রগামী ছিল। কিন্তু এই চিন্তাশীল মানুষ হয়তো 10 জন গিয়েছে হেরাতে গুহায়, হেরাতে না যাক, আশেপাশে পাহাড়ে গুহায় তো 10 জন গিয়েছে, কিন্তু তার মধ্যে সবাই কিন্তু সার্ভাইভ করেনি, সবাই কিন্তু টিকে থাকে নাই। যেমন একটা মজার কথা হচ্ছে যে আমরা যদি ইসলাম ধর্মের কাঠামো দেখি, যে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মের মাঝখানে কি আর কোনো নবী আসে নাই? আসছে, একাধিক নবী আসছে। এবং নবী মোহাম্মদের পূর্বেও আরবে নবী ছিল, এবং নবী মোহাম্মদের প্রায় সমসাময়িক সময়েও আরবে নবী ছিল, তারা কিন্তু কি বিকশিত হতে পারে নাই। নবী মোহাম্মদের পরবর্তী সময়েও আরবে নবী ছিল, বিকশিত হতে পারে নাই। নবী মোহাম্মদ বিকশিত হয়েছে। চিন্তাশীল মানুষ সবসময় একটা গোষ্ঠীর মধ্যে থাকে, সেটা হয়তো 100 জনে 2 জন হতে পারে, 100 জনে 5 জন হতে পারে, কিন্তু সকল চিন্তাশীল মানুষ কিন্তু সামনে চলে আসে না। আপনি যদি আপনার কথা ধরেন, আপনি বহুবিধ কারণে, বহুবিধ ঘটনা পরিক্রমায় বাংলাদেশের যে মুক্ত চিন্তার জগৎ, সেই জগতের একটা ফ্ল্যাগশিপ পর্যায়ে চলে আসছেন। কিন্তু আপনি যে চিন্তা করেন, দেখা যাবে যে আপনার চেয়ে দুর্বল চিন্তার মানুষও হয়তো আছে, আপনার চেয়ে সবল চিন্তার মানুষও আছে, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলে কিন্তু সময় যেতে পারে না। নবী মোহাম্মদের চেয়ে শক্তিশালী চিন্তার মানুষ ছিল, তার চেয়ে দুর্বল চিন্তার মানুষও ছিল, কিন্তু নবী মোহাম্মদ ফ্ল্যাগশিপে চলে আসছেন। এটা বিভিন্ন ঘটনার প্রবাহ দ্বারা ঘটে যায়। এখন কেন, কিভাবে, কোন পর্যায়ে, কি কারণে ঘটে, এটা 100 ভাগ সঠিকভাবে বলা সম্ভব না, যেহেতু সময় এখানে একটা বড় বাধা। আমাদের পক্ষে জানা সম্ভব না যে আজ থেকে 1400 বছর আগে সত্যিকার অর্থে কি ঘটেছে। আমরা গেস করতে পারি যে এরকম ঘটা সম্ভব বা এরকম ঘটা সম্ভব, এটাই, এর বাইরে কিছু করা সম্ভব না আসলে। জি ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনার সাথে পুরোপুরি একমত। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে যে জিনিসটা বলতে চাচ্ছি, যে একাকী থাকলেই যে বোধের জন্ম হবে বা আপনার নেটওয়ার্কের সমস্যা হয়তো জন্ম হচ্ছে। হ্যাঁ, তৈরি হবে বা এই না, এরকম কোনো কথা নেই, মানে এরকম কোনো কথা নেই। হতেই হবে তা না, এরকম হতে পারে, কিন্তু যেমন আমরা অনেক উদাহরণ পাই, যেমন ধরেন হুজুর সায়দাবাদী বা হুজুর দেওয়ানবাগী, বা ধরেন আমেরিকায় যে মর্মন ধর্মের যে প্রতিষ্ঠাতা জোসেফ স্মিথ, বা এই ধরনের ধর্ম মতগুলার যারা প্রতিষ্ঠাতা, তারা কিন্তু বিরাট একটা কাল্টও তৈরি করেছে, বিরাট একটা ভক্তকুল তৈরি করেছে। তাদের অনেক অনেক ভক্ত আছে যারা একদম মন প্রাণ দিয়ে, সত্যিকার অর্থে মন প্রাণ দিয়ে তাদের এই যে জোসেফ স্মিথের যে ভক্তকুল, তারা কিন্তু মন প্রাণ দিয়ে তাকে শ্রদ্ধা করে, তাকে ভক্তি করে। সে কত কত অপকর্ম করেছে এটা জানার পরেও তারা তাকে ভক্তি করে। এই তাদের ভক্তিতে কিন্তু কোনো ভাটা পড়ে নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের যে খুবই এই জোসেফ স্মিথ যে খুবই একটা চিন্তাশীল মানুষ, বা একটা তার ভিতরে একটা বিরাট একটা কিছু মানে বোধের জন্ম হয়েছে, সেটা নাও হতে পারে, সেটার উল্টাটাও হতে পারে। হ্যাঁ, হতে পারে, নাও হতে পারে, আবার হতেও পারে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, দেখবেন, ভক্তকুল তৈরি হওয়াটাই কিন্তু তার ভিতরে বোধের জন্ম হয়েছে, বা একটা ধর্মে সে সফল হয়েছে, এইটার মানেই যে তার ভিতরে কোন একটা বোধের জন্ম হয়েছে, সেইটা কিন্তু হতেই হবে সবসময় ঠিক না, সবসময় ঠিক না, সবসময় ঠিক না, কোন কোন পর্যায়ে ঠিক। অর্থাৎ একটা জিনিস বলছেন যে একজন একান্তে বাস করা মানুষ পরিবর্তিত হতেও পারে, চিন্তাশীলতার জায়গা থেকে সে উন্নত পর্যায়ে চলে যেতেও পারে, আবার নাও যেতে পারে। কিন্তু যতজন মানুষ উন্নতির চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, দেখা যাবে তাদের মধ্যে সেই একান্ত বাসের একটা ধরন আছে। আপনি যদি গৌতম বুদ্ধ ধরেন, সিদ্ধার্থের গৌতমের কথা বলেন, আপনার সন্তানের নামও রেখেছেন আপনি সিদ্ধার্থ, কেন? কারণ তার যে মনস্তাত্ত্বিক উপলব্ধি জায়গা থেকে আপনি সামান্য হলেও প্রাণিত, যার জন্য নামটা আপনি গ্রহণ করেছেন। এই মানুষটাকে যদি দেখেন, সে কিন্তু একাকিত্বের জায়গা থেকে তার চিন্তা জগতের উদ্ভবটা ঘটেছে। আপনি যদি ওশোর কথা বলেন, তার একাকিত্বের জায়গা থেকে চিন্তার উদ্ভবটা ঘটেছে, পরবর্তী তাকে ফ্লারিশ করেছে, তার অনুসারীরা তাকে পচিয়ে ফেলেছে, সেটা আলাদা কথা। আপনি যদি নবী মুহাম্মদের কথা বলেন, সেও একাকিত্বের জায়গা থেকে রূপান্তরিত হয়েছে। আপনি যদি সাতগুরুর কথা বলেন, আপনি যদি ইউজি কৃষ্ণমূর্তির কথা বলেন, এরা সবাই তার একাকিত্বের জায়গা থেকে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে কেউ কেউ হয়তো মনস্তাত্ত্বিকভাবে উন্নত শ্রেণীর, কেউ কেউ হয়তো মধ্যম শ্রেণীর, যে যার মতো যে সুবিধাটা পেয়েছে সেই হিসাবে বিকশিত হতে পেরেছে। ব্যাপারটা অনেকটা এরকম। জি ভাই বলেন। হ্যাঁ ভাই, ঠিক আছে, এটা আপনার সাথে মানে মোটামুটি একই জায়গায় চলে এসেছি আমরা। আপনার যে আপনি যেটুকু বলেছেন সেটার সাথে আমি একমত। এখন আরেকটা জিনিস নিয়ে আমি একটু আপত্তি তুলতে চাই, যে আপনার একটা গত কয়েকদিন আগে আমি একটা স্ট্যাটাস দেখলাম যে রিক্তা মার্টিনস ওনার সম্পর্কে একটা লিখেছেন, আপনি লাস্টে লিখেছেন যে ওনার এক লাইন স্যাটায়ার। হ্যাঁ, এক লাইন স্যাটায়ার, যেটা হচ্ছে ওনার হাজবেন্ডের নাম সম্ভবত, আমি জানি না, ওনার সম্ভবত আমি বলেছি, আমি বক্তব্যটা বলেই দিই যাতে যেহেতু যারা শুনছেন তাদের জন্য সুবিধা হয়। রিক্তা মার্টিনিজ উনি সমালোচনা করেছেন একটা
আমি নারী মুক্তি নারী চিন্তা নিয়ে একটি লাইভ করেছি, 3টা লাইভ করেছি, তার উপর ভিত্তি করে উনি একটি সমালোচনা করেছেন। তো ওনার নর্মালি কেউ যদি আমার সমালোচনা করে তার বিরুদ্ধে কোনো সমালোচনা আমি করি না বা প্রতি উত্তর দেই না, এটা আমার চরিত্রের সমস্যা, আমি দেই না। তো নর্মালি ওনার এই পোস্টটা করার পরে আমি এক লাইন স্যাটায়ার লিখেছি যে আপনার নামের পাশে মার্টিনিসটা কিসের চিহ্ন, এটা কি সহযোগিতার চিহ্ন, সমতার চিহ্ন, না দাসত্বের চিহ্ন, এটা আমি বলেছি। এখন বলেন এই বিষয়ে এটা আপনার নিয়ে আমি মতামত আপত্তি বলেন। তুলছি, এটা নিয়ে হ্যাঁ আমি বলেন, আপত্তি তুলতে চাই। আপত্তিটাই আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, আপত্তিটা হচ্ছে এটা যে একজন নারী যদি তার একজন নারী তো নানা ধরনের চাপের ভিতরে থাকে, সামাজিক চাপের ভিতরে থাকে, নানা থাকতে ধরনের পারে, থাকতে নানা পারে, যুদ্ধ করেই তার আসলে সামনের দিকে আগাতে হয়। এখন একজন থাকতে নারী পারে। যদি ধরে নিচ্ছি যে একজন নারী যদি তার ধরে নিচ্ছি যে সামাজিক চাপের কারণেই সে তার স্বামীর, আমি রিক্তা মার্টিনেজের কথা বলছি না, আমি যে কোনো নারী, যে কোনো একজন, আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিই। হ্যাঁ সালমা রহমান, তার হ্যাঁ বাবার নাম ছিল সালমা হাসান, বিবাহ পরবর্তীতে সে সালমা রহমান হয়ে গেল। এবার বলেন, সে হ্যাঁ, যে তার নামের সালমা, পেছনে রহমানটা যোগ করলো, সালমা হ্যাঁ, রহমান হয়ে গেল, সালমা হাসান থেকে সালমা রহমান হয়ে গেল, এই রহমান যোগ করাটা কিসের চিহ্ন? সহযোগিতার চিহ্ন, সালমা হাসান, সমতার চিহ্ন, নাকি দাসত্বের চিহ্ন? সালমা হাসানটাও তো আপনি ধরতে পারতেন, আপনি সালমা হাসানটা না ধরে সালমা রহমানটা কেন? আগে সালমা আগে এটা একটু এটা- বলেন এটা- যে এটা- তার এটার কারণ সে হচ্ছে তো যে ছোট সালমা ছিল। হাসান না, সালমা হাসানটা হচ্ছে পিতৃগতভাবে তার উপলব্ধি তৈরি হওয়ার আগেই তৈরি হয়েছে। আপনি আপনার সন্তানের নাম সিদ্ধার্থ রেখেছেন, আপনার সন্তান 18 পরে যদি বলে তুমি আমার নাম কেন সিদ্ধার্থ রেখেছো, ছোট্ট একটা উদাহরণ দিই। আমার পিতামাতা আমার নাম যেটা রেখেছে 14 বছর বয়সে আমি উপলব্ধি করলাম এই নামটা আমাকে জাজ করে না। আমি আমার বাবা মাকে বলেছি আমার নাম পাল্টাও, আমি আমার মাকে বলেছি, আমি যখন আমার মাকে বলেছি আমার নাম পাল্টাও, সে আমাকে ধমক দিয়েছে। নাম পাল্টাবো মানে? তোর স্কুলে ক্লাস 5-এ ভর্তি করার সময় নাম দিয়ে আসছি, নাম পাল্টাবো? আমার ওই নাম পছন্দ না, আমার নাম পাল্টাও, আমার নাম নিষিক্ত রাখো। বলে না, এটা তো সম্ভব না। আমি মনে মনে নিষিক্ত নামটা ধারণ করেছি, আমার মনে হয়েছে যে এই নামটা আমাকে সবচেয়ে বেশি ডিফাইন করে। কিন্তু ততদিনে আমার এসএসসি না ক্লাস 9-এর রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি 15 বছর 9 মাসে এসএসসি পাস করেছি, 15 বছর 9 মাসে, 14.5 বছর বয়সে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে ক্লাস 9-এ। আমার নাম আর পাল্টানো হয়নি, কিন্তু সমগ্র জীবন ধরে আমি নিষিক্ত নামটাকে জাজ করি। কিন্তু যখন আমার বয়স 17 বছর, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ছি, তখন আমার ছোট ভাইয়ের নামকে আমি পাল্টিয়ে দিয়েছি এই শর্তে, আমার বাবা মাকে আমি তখন কনভিন্স করেছি, কনভিন্স করে নিয়ে আমি বলেছি যে এই নামটা ও যে সময় বাড়বে সেই সময়ে জাজ করে না, তোমরা এই নামটা পাল্টাও। আমি ফোর্স করেছি, রাগারাগি করেছি, বাড়ি ছেড়ে পালিয়ে গেছি। তারপরে তারা আমার ছোট ভাইয়ের নাম পরিবর্তন করেছে ক্লাস 5-এ, এবং আমি যে নাম রেখেছি আমার ছোট ভাইয়ের সেটাই তার সার্টিফিকেটের নাম, এবং সেটা প্রচন্ড পরিমাণ প্রিকুলিয়ার নাম। এখন বক্তব্য এটা, আপনার সন্তানকে আপনি যে সিদ্ধার্থ মহিউদ্দিন রাখলেন, এই যে মহিউদ্দিন টাইটেলটা আপনি কেন দিলেন? তার আগে আমি আপনার কারণ কাছ তার থেকে কিন্তু জানতে সে চাই। উপলব্ধিগত ভাবে কিন্তু সে মহিউদ্দিন টাইটেল রাখে না, কিন্তু পরবর্তীতে সে বিবাহ সূত্রে যদি তার স্ত্রীর নাম বা আপনার স্ত্রী যদি বিবাহ সূত্রে আপনার নাম তার নামের পিছনে যোগ করে, তাহলে সেটা 3টা অ্যাসপেক্টে হতে পারে। এক, সে সহযোগিতার জায়গা থেকে সেটি করেছে, সমতার জায়গা থেকে করেছে, 4টা অ্যাসপেক্ট, প্রেমের জায়গা থেকে করেছে, অথবা দাসত্বের জায়গা করেছে। তার মানে আমি যে প্রথমে সালমা হাসান বললাম, এটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না। আপনি সালমা রহমান কেন হলো এটা নিয়ে প্রশ্ন করতে পারেন, বলেন ভাই। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি 14 বছর বয়সে আপনার নাম পরিবর্তন করতে চেয়েছিলেন, তাই তো? জি। আচ্ছা, সেই সময় আপনাকে নামটা পরিবর্তন করতে দেয়া হলো না, এই যে না, হয় না। দেয়া হলো না, যে এটা কেন দেয়া হলো না? কারণ হচ্ছে একটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ আপনি হচ্ছেন ছোট, আপনার কথার কি মূল্য আছে, তাই না? জি। আপনি তো বাচ্চা মানুষ, আপনি আপনি হ্যাঁ। আপনার তো এই মানে ইয়াটা নাই। ধরেন আপনি যদি 14 বছর বয়সী ধরেন এমন অর্থনৈতিক অবস্থা অর্জন করতেন যে আপনার অনেক টাকা পয়সা এবং আপনি ফ্যামিলিতে একটা বড় কন্ট্রিবিউট করতেছেন, আপনার কি মনে হয় না যে সেই সময় আপনার সিদ্ধান্তটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো? এটা আমার ক্ষেত্রে একটু আলাদা। আমার ক্ষেত্রে আলাদা মনে হচ্ছে যে আমি একটু স্ট্রেপ আঁকা ছিলাম। আমার যে উপলব্ধি সেটা হয়তো আরেকজনের হয়তো 20 বছরে হয়, আমার 14 বছরে হয়েছিল। কিন্তু আমি দেখবেন একটা জিনিস, একটা আমরা প্রবাদ বলি, গ্রায়ের যোগী ভিক পায় না, ঘরের মুরগি ডাল বরাবর, ঠিক আছে? তারপর হচ্ছে মক্কার লোক হজ পায় না। অর্থাৎ আপনি আপনার সামনে যাকে উন্মুক্ত অবস্থায় নগ্ন অবস্থায় থেকে বড় হতে দেখবেন, সে যত বড়ই বুদ্ধিমান হোক না কেন, সে আপনার কাছে সেই বুদ্ধিমানের হওয়ার যে ট্রিটমেন্ট সেটা পাবে না। আমি আপনার কাছে যেটুক ট্রিটমেন্ট পাবো, আপনি আমার কাছে যে ট্রিটমেন্ট পাবেন, আপনার পিতা হয়তো আপনার বুদ্ধিমত্তার 100 ভাগের 1 ভাগ, কিন্তু তার কাছে আপনি আপনার এই বুদ্ধিমত্তার ট্রিটমেন্ট পাবেন না। কারণ সে আপনাকে উন্নঙ্গ অবস্থায় দেখেছে, আপনার সকল দুর্বল অবস্থা দেখেছে, আপনার অসুস্থতা দেখেছে, আপনার সুখ দেখেছে, আপনার অসুখ দেখেছে। যখন কোনো মানুষের সকল প্যারামিটার কোনো মানুষ দেখে,
তার কাছে, সেসব মানুষের কাছে ওই বিশেষ মানুষের কোনো গুরুত্ব থাকে না। যেমন আপনারও হয়নি, আমারও হয়নি, আপনার পরিবারের কাছে আপনার হয়নি, আমার পরিবারের কাছে আমার হয়নি। কিন্তু আপনি যখন উপলব্ধিগতভাবে নিজের একটি পরিকাঠামো তৈরি করলেন, তখন যদি কোনো কিছু আপনি পরিবর্তন করেন, তার জন্য কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ হতে পারেন। আমি এই প্রসঙ্গটাই করেছি, এবং রিক্তা মার্টিনেস কিন্তু আমি এই প্রশ্নই করেছি যে আপনি যেটা করেছেন এটা যে 4টা প্যারামিটার হতে পারে, কোন প্যারামিটার আপনি নিয়েছেন? না না, আমি তাই বলেন। সেই বিষয়ে এখনো যাই নাই। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে একটা 14 অর্থনীতি বছরের পরিকাঠামো, বালক 14 বছরের বালক যদি ধরেন সে যদি সেই অবস্থাতেই যদি একটা ভালো চাকরি করতো এবং ফ্যামিলিতে একটা বড় কন্ট্রিবিউট করতো, তাহলে কিন্তু তার সিদ্ধান্ত গ্রহণের ইয়াটা বৃদ্ধি পেত। পরিবারের সে একটা সিদ্ধান্ত নিবে বা পরিবারের একটা সিদ্ধান্তে অংশ নিবে, সেই জায়গাটা তার বৃদ্ধি পেত, সেই সক্ষমতাটা তার বৃদ্ধি পেত। এখন সহমত। এখন সহমত। আপনার কিন্তু আপনার নামটা যে পরিবর্তন করা হয়নি তার একটা প্রধান কারণ কিন্তু আপনি তো ছোট, বয়স কম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার এখনো সেইভাবে কোনো অর্থনৈতিক শক্তি তৈরি হয় নাই, অর্থনৈতিক সামর্থ্য তৈরি হয় নাই। এটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ কারণ। আপনার ক্ষেত্রে আমি বলছি না, আমি যে কোনো ফ্যামিলির ক্ষেত্রে বলছি কমন যে ফেনোমেনা। তাহলে দেখা যাচ্ছে যে আপনার কথাকে গুরুত্ব না দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে এক নম্বর হচ্ছে আপনি এখনো বয়স কম, 2 নম্বর হচ্ছে আপনার এখনো অর্থনৈতিক সক্ষমতাটা তৈরি হয়নি। অর্থনৈতিক সক্ষমতাটাই এখানে আমি গুরুত্বপূর্ণ মনে করি, কারণ আমি মনে করি অর্থনৈতিক সক্ষমতার সাথে পরিবারের ডিসিশন মেকিং এর একটা খুবই সরাসরি সম্পর্ক আছে। যারা হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী তারা ফ্যামিলির ডিসিশন মেকিং এ একটা বড় ভূমিকা রাখতে পারে। এটা সব ক্ষেত্রে যে 100% সত্য হবে তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্য হয়। এক্ষেত্রে আসিফ ভাই একটা জিনিস বলি, যদি ধরেন আপনি এবং আপনার লাইফ পার্টনার আপনি অর্থনৈতিকভাবে বেশি সক্ষম, সেক্ষেত্রে কি দুজনের মধ্যে আপনার ডিসিশন মেকিং এর পাওয়ারটা বেশি থাকা উচিত? আপনার কি মনে হয়? কারণ আপনি না, আমার আপনি উচিত যে না। প্রসঙ্গটা তুললেন, যে পয়েন্টটা তুললেন, সেই পয়েন্টে যদি থাকেন, তাহলে ধরেন স্বামী স্ত্রী, যদি স্বামী বেশি উপার্জনক্ষম হয় তাহলে তার ডিসিশন মেকিংটা বেশি পাওয়ারফুল হবে, কারণ অর্থনৈতিক পরিকাঠামো দ্বারা আপনি সবকিছু বিচার বিশ্লেষণ করছেন। যদি না না, অর্থনৈতিক পরিকাঠামো, উচিত অনুচিতের কথা আমি বলি নাই ভাই। আমি যেটা বলেছি সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে হয়। মনস্তাত্ত্বিক ভাবে একজন স্ত্রী যদি দেখে, হ্যাঁ বলেন আপনি। মনস্তাত্ত্বিক ভাবে যদি এটা হয়, আপনি মেনে নেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আপনি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেন সেই প্রসঙ্গে যাওয়ার তার কোনো প্রয়োজনই নাই, কারণ আমি এখনো যাইনি। আচ্ছা, যেটা হচ্ছে যে যেমন ধরেন আমি প্রচুর ইনকাম করি, আমার ওয়াইফ স্বাভাবিকভাবেই মনের ভিতরে একটা ইয়া থাকবে যে হ্যাঁ আলটিমেটলি তার কথাটাই আমাদের ফ্যামিলিতে প্রযোজ্য হবে, বা সে যদি আমার থেকে অনেক বেশি ইনকাম করে আমি হয়তো মতামত দিব, কিন্তু আমি আসলে ধরে নিব যে যেহেতু সে ফ্যামিলিতে বেশি কন্ট্রিবিউট করতেছে, বেশি উপার্জন করতেছে, আলটিমেটলি তার কথাটাই ডিসিশন হবে, তার কথাটাকেই গুরুত্ব দেওয়া হবে ফ্যামিলিতে। এবং আমাদের যদি একটা যৌথ ফ্যামিলি থাকতো, যৌথ ফ্যামিলি হলেও সেখানেও এইরকম একটা টেন্ডেন্সি থাকতো যে সবাই হয়তো মতামত দিত কি দিত না, কিন্তু সবাই একটু এটা ধরে নিত যে ফ্যামিলির সবচেয়ে বেশি ইনকাম যে করতেছে তার মতামতটাকে এখানে একটা প্রায়োরিটি দেওয়া হবে, যেহেতু সে ফ্যামিলিতে সবচেয়ে বেশি মানে টাকা পয়সা দিচ্ছে। এখন আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই, এটা একটা স্বাভাবিক টেন্ডেন্সি, সব ফ্যামিলির ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, এই টেন্ডেন্সিটা কি ন্যাচারাল নাকি আনন্যাচারাল? এটা ন্যাচারাল টেন্ডেন্সি, ন্যাচারাল টেন্ডেন্সি যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে যে প্রাচীনকালে যারা হচ্ছে কি বেশি শিকার টিকার করতো তাদেরকে একটু দলপতি বা তাদেরকে একটু মোরল গোত্র প্রধান ইত্যাদিতেই তৈরি করা হতো। এটা প্রাচীনকাল থেকেই চলে আসতেছে, এটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি। এবং পশু পাখির ভিতরে এই জিনিসটা দেখা যায়, যারা হচ্ছে একটু শক্তি সামর্থ্য বেশি, যারা শিকার করতে পারে বেশি, তাদেরকেই দলপতি বানানো হয়। শিম্পাঞ্জিদের মধ্যেও আলফা মেল আছে, বানরদের মধ্যেও আলফা মেল আছে, ঠিক আছে, যে সবকিছু নিয়ন্ত্রণ করে। যে বলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইরকম একটা ফ্যামিলিতে যদি একজন মানুষ বসবাস করেন, আমি রিক্তা মার্টিনেসের কথা বলছি না, আমি যে কোনো নারীর কথা বলছি, তারা হয়তো অর্থনৈতিকভাবে সেইভাবে সক্ষম হন নাই, সেই কারণে তাদের ডিসিশনটা, তাদের মানে চাওয়াটা সেইভাবে ফ্যামিলির ডিসিশনে আপনি দেখতে পান না। হ্যাঁ, যে তারা হয়তো তার নামটা চেঞ্জ করতে চায় নাই, কিন্তু আলটিমেটলি তাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, বা যে কোনো ভাবেই হোক। তাহলে সেটা দাসত্বের লক্ষণ হিসেবে বিবেচিত হবে নাকি? না, দাসত্বের লক্ষণ হিসেবে বিবেচিত হবে কেন? আমি বলতেছি যে তারা তো মানসিকভাবে না, আমি বিশ্বাস করি ভাই, আমি বিশ্বাস করি তারা যদি তাদের কি অধিকার নাই
তাদের কি অধিকার নাই যে এটা যে তারা সমানাধিকার দাবি করবে? হয়তো তারা সমানাধিকার পাচ্ছে না, সমানাধিকার যে পাচ্ছে না সেটা তো আমরা সমাজে দেখতেই পাচ্ছি যে তাদের দেখছি। সমাজে সমানাধিকার নাই। তাদের নামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ সেখানে নাই। সাম্য বজায় রাখা হয় নাই। তাদের যে ছোটবেলা থেকে তাদের যে বেড়ে ওঠা, তাকে হয়তো একটু খারাপ স্কুলে পড়িয়েছে, তার ভাইটাকে হয়তো একটু ভালো স্কুলে পড়িয়েছে, তাকে হয়তো মানে মাছের বড় ছোট টুকরাটা দেওয়া হয়েছে, তার ভাইকে হয়তো মাছের বড় টুকরাটা দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি ধরেন সে এবং তার ভাই খেতে বসেছে এবং তার মা তার ভাইয়ের পাতে বড় মাংসের টুকরাটা তুলে দিচ্ছে এবং তার পাতে ছোট মাংসের টুকরাটা তুলে দিচ্ছে, হ্যাঁ, এই অবস্থার পরিপ্রেক্ষে এইটা থেকেও কিন্তু বোঝা যায় যে সে সমতা আসলে আসে নাই। এখন এইটার জন্য যদি এটার জন্য কি সেই ব্যক্তি তো দায়ী না, এবং সেই ব্যক্তি তো এটা দাবি করতে পারে, সেই ব্যক্তি তো এটা দাবি করতে পারে, তার তো এটা দাবি করার সম্পূর্ণ অধিকার আছে, তার তো এই অসাম্যের বিরুদ্ধে কথা বলার সম্পূর্ণ অধিকার আছে। হোক তার নামের সাথে এটা আছে, হোক সে হচ্ছে কি হিজাব বোরখা পরা, হোক সে হিজাব বোরখা পরা, তার তো হিজাব বোরখা পরে থাকলেও তো এই অধিকার তার আছে। তার এই অধিকার আছে যে বলার যে সমাজে সাম্য নাই, আমি সাম্য প্রতিষ্ঠা করতে চাই। তার মানে যে আপনি যদি বলেন যে তুমি তো বোরখা পরা, তুমি তো কেন কিভাবে বলো, তোমার তো এটা বলার কোনো অধিকারই নাই। তার কিন্তু ভাই অধিকার আছে, সে হয়তো এবং তার চেহারাতে তার বোরখাটা কিন্তু এই চিহ্নটাই বহন করছে যে সে অধিকারটা সমাজে সেই সমতাটা নাই, তাই না? এখন আপনি দুটো অ্যাসপেক্ট বলেছেন যে আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে ভাই বোন, সমবয়স্ক ভাই বোনের মধ্যে ভাইকে বেশি দেওয়া হচ্ছে, বোনকে কম দেওয়া হচ্ছে, সবচেয়ে বড় মাথাটা ভাইকে দেওয়া হচ্ছে, সবচেয়ে ছোট মাছের টুকরোটা হচ্ছে বোনকে দেওয়া হচ্ছে। এই যে বিষয়টা, এই যে কালচারটা, এটা কিন্তু ন্যাচারাল ফিনোমেনার জায়গা থেকে আসছে। আপনি যদি শিকারী জীবন বলেন, আপনি যদি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা বলেন, তারপরে আপনি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা বিকাশের কারণে আমাদের বর্তমান যৌথ সমাজ ব্যবস্থা বলেন বা যৌথ পরিবার বলেন, সেখান থেকে আসছে। আপনার মূল বিষয়টা হলো অনেকটা এরকম যে হ্যাঁ, এই যে কেউ যদি ধরেন নিজের একটা বদ্ধ শৃঙ্খলের মধ্যে আছে, আপনি খাঁচা বন্দি একটা পাখি যে খাঁচায় থাকতে থাকতে ওরা ভুলে গেছে, তাহলে খাঁচার বাইরে যে মানুষটি আছে বা খাঁচার বাইরে যে পাখিটা আছে, রবীন্দ্রনাথের গানের মতো যে খাঁচার পাখি বলে বনের পাখির, এরকম একটা ব্যাপার। তো খাঁচার পাখি যে তারটা ব্যাধি, এই ব্যাধিটাকে বলা যাবে না যে তোমার এটা ব্যাধি, এই ব্যাধিটাকে বলাটা এক ধরনের পাপাচার হবে বা অন্যায় হবে, এই ধরনের বক্তব্য আপনি কি দিতে যাচ্ছেন ব্যাপারটা অনেকটা? যে এরকম যে এই যে তুমি বোরকা পরে আছো, তুমি ভেতর থেকে মুক্তির জন্য লড়ছো, তুমি উঠতে চাচ্ছ, কিন্তু বোরকাটা তোমাকে ওরা ভুলিয়ে দিয়েছে। তোমার নামের পেছনে বোরকা আছে, তোমার নামের পেছনে রহমান আছে, তোমার নামের পেছনে মার্টিনিজ আছে, তোমার নামের পেছনে আসিফ মহিউদ্দিন আছে। এই যে মহিউদ্দিন লাগিয়েছে, এটা হচ্ছে তোমার একটা খাঁচা। তোমার হচ্ছে এটা মনে করে দেওয়াটা কি বা বলাটা কি বড় বিশাল অন্যায় হয়ে যাবে? অর্থাৎ বাইরের পাখি যদি খাঁচাবন্দি মুক্তি চাও পাখিকে যদি এই উপলব্ধিটা দিতে চায় বা বলতে চায়, সেটা কি ডিসক্রিমিনেশন হয়ে যাবে, জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে যাবে বা অন্যায় হিসেবে হয়ে যাবে? এটি আপনি মানে বোঝাতে চাচ্ছেন যে সেটা আসলে বলাটা উচিত হবে না? না, বলাটা উচিত হবে, কিন্তু আমার বলাটা অবশ্যই উচিত হবে। আপনি যদি বলা উচিত হয় বলেন, তাহলে আপনার প্রথম যে পয়েন্ট আপনি দাঁড়িয়েছিলেন, প্রথম যে পয়েন্ট আপনি বলা শুরু করলেন দ্বিমত, সেই পয়েন্টটা থেকে এই মুহূর্তে কিন্তু পুরোটা সরে গেলেন। আপনি বিএনপি ছিলেন, এখন আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। না, বিএনপি থেকে আওয়ামী লীগ যায়নি। আমি আপনাকে বলছি যে আপনি যে স্যাটায়ার করলেন, আপনি যে স্যাটায়ার করাটা মানে স্যাটায়ার করা এখানে আমার মনে হচ্ছে একটু খোঁচা ছিল যে এই বাবা তুমি স্যাটায়ার মানেই তো খোঁচা, স্যাটায়ার মানেই তো খোঁচা, স্যাটায়ার মানে হলো উপহাস। তুমি বাবা এত অধিকারের কথা বলছো, তুমি বাবা এত অধিকারের কথা বলছো, তোমার তো এই নিজেরই এখানে এটা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ স্যাটায়ার আপনি করেন, স্যাটায়ার যে কোনো বিষয় করা সম্ভব, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মানুষ যখন সাম্যের কথা বলছে, সে যে সাম্যের ভিতরে নাই, তার জীবন যে সাম্যের ভিতরে নাই, এটা নিয়ে খোঁচা দেওয়াটা আমাদের বেশি জরুরি নাকি তার সাম্যকে গুরুত্বপূর্ণ করাটা আমাদের বেশি জরুরি? আপনি যদি বলেন, আপনার কথার সাথে আমি সহমত রেখেই বলতে চাই যে হ্যাঁ ঠিক আছে, সাম্যকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করাটাই বেশি জরুরি, খোঁচা দেওয়াটা বেশি জরুরি না। কিন্তু বক্তব্যটা হচ্ছে এই জায়গার অ্যাসপেক্টটা বুঝতে হবে। এখানে কিন্তু আলোচনা সমালোচনা চলছে, অর্থাৎ একজন একটা বক্তব্য দিচ্ছে, তার বিপরীতে সেই বক্তব্যের বিরোধিতামূলক কিছু আলোচনা আসতেছে, তার পরিপ্রেক্ষিতে আমারও এক ধরনের বিরোধিতা করা দরকার, মানে তর্ক বিতর্কের পক্ষে বিপক্ষে। এই মুহূর্তে আপনি ইসলাম ধর্মের পক্ষে, আমি বিপক্ষে, তারপরের মুহূর্তে আমি ইসলাম ধর্মের পক্ষে, আপনি বিপক্ষে। যদি এইরকম ভাবে যদি দেখেন, তাহলে সেই ধারাবাহিকতায় রিক্তা মার্টিনিজের
যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি স্যাটায়ারটা বলেছি এবং করেছি, এবং আমি বলেই নিয়েছি যে এটা স্যাটায়ার করছি, আমি আপনাকে খোঁচা দিচ্ছি। কারণ আপনি নারী মুক্তির কথা বলছেন, আপনি শৃঙ্খল ভাঙার কথা বলছেন, আপনি নিজের স্বাধীনতার কথা বলছেন, আপনি নিজে বলছেন যে আপনি আরো 10 জন বা 1000 জন বাংলাদেশি মানুষের, পুরুষ মানুষের বেশি উপার্জন করেন, আপনার অধীনস্থ অনেক পুরুষ থাকে, কিন্তু যখন আপনার এই ছোট্ট কাঠামোটাকে আপনি ভাঙতে পারছেন না, যে কাঠামোর জায়গা থেকে আপনি আরেকজনের নাম হোল্ড করছেন, হতে পারে সেটা সহযোগিতার জায়গা থেকে, যদি সহযোগিতার জায়গা থেকে হয় আমি সম্মানের চোখে দেখব, সমতার জায়গা থেকে যদি হয় সম্মানের চোখে দেখব, প্রেমের জায়গা থেকে যদি হয় সম্মানের চোখে দেখব, কিন্তু যদি সেটা যদি দাসত্বের জায়গা থেকে হয় তাহলে আমার এই স্যাটায়ার করার অভিযোগ মানে অধিকার কিছুটা হলেও আছে। তাহলে বলেন। এখন আমার শেষ প্রশ্নটা আমি করি যে বলেন। বেগম রোকেয়া সাখাওয়াত সম্পর্কে আপনার মতামত কি? বেগম রোকেয়া সাখাওয়াত হচ্ছে তার সময়ের যে ধর্মতাত্ত্বিক পরিকাঠামো ছিল, সেই ধর্মতাত্ত্বিক পরিকাঠামোতে থেকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রচলিত ধর্মমতগুলো পুরুষতান্ত্রিক, এবং পুরুষতান্ত্রিক এই অবকাঠামো নারী মুক্তির ক্ষেত্রে এক ধরনের বাধা, যার জন্য তিনি যতখানি না ধর্মের বিরোধিতা করেছেন তার চেয়ে বেশি পুরুষতান্ত্রিকতার বিরোধিতা তিনি করেছেন, এটার সময় তিনি করেছেন। কিন্তু তার নামের শেষে যে এই যে সাখাওয়াত, এটা নিয়ে বলছিলেন। এইটা ধরেন বেগম রোকেয়া সাখাওয়াতের যে সাখাওয়াতটা, এখন যদি মনে করেন এটা তার একটা শৃঙ্খলের চিহ্ন, এটা আপনি স্বীকার করতেই পারেন, কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত যে সময়ে যে পর্যায়ে এসে বাংলাদেশের মতো একটি জায়গায় থেকে তিনি এই শৃঙ্খল মুক্তির কথা বলে যেতে পেরেছেন, এবং মজার কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াতের প্রতি বছরের উৎসব হয়, সরকারিভাবে হয়, কিন্তু তসলিমা নাসরিনের কিন্তু হয় না। কারণ তার যে উপলব্ধি, সেই উপলব্ধিটা তার মৃত্যুর আগে প্রচন্ড পরিমাণে সংরক্ষিত একটা জায়গায় ছিল, যেটা ফ্লারিশ হয়নি, যেটা আম পাবলিকের কাছে ফ্লারিশ হয়নি। যদি ফ্লারিশ হতো তাহলে বেগম রোকেয়া সাখাওয়াতকে আমরা পুরো বাংলাদেশের মানুষরা এত শ্রদ্ধার সাথে দেখতাম না, এবং তার নামে কোনো ইউনিভার্সিটিও হতো না। যদি ওই জায়গায় তসলিমা নাসরিন থাকতেন, ওই সময় বেগম রোকেয়া সাখাওয়াতের সময় তসলিমা নাসরিন থাকতেন, তাহলে আজকে তসলিমা নাসরিনের নামেও কিন্তু একটা ইউনিভার্সিটি তৈরি হতো। এটা হলো সময়ের প্যারামিটার। কিন্তু রিক্তা মার্টিনেজের যে ব্যাপার, এখানে সময়টা এত বেশি প্রবাহিত হয়ে গেছে, যেখানে রিক্তা মার্টিনেজকে সংযুক্ত করা, তার যে অবস্থানগত প্যারামিটার, সেই জায়গা থেকে সংযুক্ত করাটা কিছুটা হলেও এক ধরনের সীমাবদ্ধ মনস্তত্ত্বের পরিচয় মানে দেয়, বা সেটি সামনে তুলে নিয়ে আসে, আমি এইটুকু বলতে পারি। এখন আমার তাহলে মানে চলে যাওয়ার আগে আমি শেষ ইয়াটা করতে চাই যে একজন বলেন। মানুষের তো এই অধিকারটুকু তো আছে যে আছে। তার নামের সাথে যদি মার্টিনেজ থাকেও বা ধরেন আপনি হাসান বা যা ইচ্ছা রহমান তাই থাকেও, লাগতে পারেন, পারেন। তার তো এই অধিকারটা আছে অবশ্যই আপনাকে আছে। আপনার সাথে সমান তালে মানে তর্ক করার এবং আপনার সাথে অবশ্যই। সমান, এবং আপনি অবশ্যই আছে। কিন্তু এই ব্যারিয়ার থেকে মুক্ত, আপনি কিন্তু এই ব্যারিয়ার থেকে মুক্ত। আপনার কিন্তু আপনার স্ত্রীর নামটা আপনার সমাজ কিন্তু আপনাকে এই বাধ্যবাধকতার ভিতরে ফেলতেছে না যে আপনার স্ত্রীর নামটা আপনার নামের সাথে লাগাতে হবে। তাহলে এবং আরেকটা মজার কথা বলে রাখি, এখানে কি লেভেল প্লেইং ফিল্ডটা আপনার এবং তার সাথে এই যে যুদ্ধটা হচ্ছে, তর্ক যুদ্ধ হচ্ছে বা বিতর্ক হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ডে কি থাকছে? আপনারা কি একই অবস্থান থেকে তর্ক করছেন? না, একই অবস্থান থেকে তর্ক করছি না, আমি নিচু অবস্থান থেকে তর্ক করছি। আমি নিচু অবস্থান থেকে তর্ক করছি, আমি উঁচু অবস্থান না, একটু শুনেন, আমি নিচু অবস্থান থেকে মানে একজন হচ্ছে শোষিত, একজন হচ্ছে শাসক শ্রেণীর, একজন হচ্ছে শোষক না, শ্রেণীর। শোষিত বা শাসক শ্রেণীটা আমি আনছি না, আমি আগে বলে নিই। আপনি যে উদাহরণটা টানলেন, যেমন আমি আমার লাইফ পার্টনারের নাম ভালোবেসে বলেন, উপলব্ধির জায়গা থেকে বলেন, অর্জনের জায়গা থেকে বলেন, দাসত্বের চিহ্নের জায়গা থেকে বলেন, আমি আমার শরীরে লিখেছি। কারণ আমি তাকে বলেছি যে আমি ব্র্যান্ডিং, আমার সবকিছুই ব্র্যান্ড হবে, তো তোমার ব্র্যান্ড আমি নিজের মধ্যে গ্রহণ করলাম। এটা হতে পারে যে স্বাভাবিক সমাজ ব্যবস্থায় চলতে গেলে তুমি এখনকার এই যে সমাজ কাঠামো, সেই কাঠামোতে তুমি আমার নামের অংশ ব্যবহার করতে বাধ্য হবা, বা আমার পরিচয় দিতে তুমি বাধ্য হবা। এটা হচ্ছে সময়ের যে সীমাবদ্ধতার কারণে। কিন্তু আমি অন্তস্থভাবে আমি মনে করি যে আমি তোমার ব্র্যান্ডে চলি, আমি কিন্তু তার ব্র্যান্ড আমার শরীরে লাগিয়েছি। এটা হলো একটা ব্যাপার। কিন্তু শাসক শোষিতের যে বিষয়টি বলছেন, আমি শাসকের পরিকাঠামোর জায়গাতে রিক্তা মার্টিনেজের সাথে বক্তব্য দিচ্ছি না, বা যুদ্ধ করছি না, বা আলোচনা সমালোচনা করছি না। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, আমার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমি কারো সমালোচনার প্রতি উত্তর দেই না, আমি কারো সমালোচনার উত্তরে সমালোচনা করি না। এটা হলো আমার চরিত্রগত এক ধরনের নির্বুদ্ধিতাই বলা চলে, এটা আমি করি না। তবে এই যে করি না, এই বিষয়টিকে শাসক শোষিতের যে অবকাঠামো, সেই অবকাঠামোর জায়গা থেকে বর্ণনা করাটা ঠিক হবে না। জি ভাই বলেন।
হ্যাঁ, ঠিক আছে আপনার বক্তব্য আমি মানে গ্রহণ, হ্যাঁ ঠিক আছে আপনার বক্তব্য যৌক্তিক, কিন্তু আমি মনে করি যে যারা হচ্ছে গিয়ে সমাজে শক্তিশালী অবস্থানে থাকে এবং একটা দুর্বল অবস্থানে যারা আছে, আমি কিন্তু রিক্তা ওনাকে না দুর্বল বলছি না। ব্যক্তি ব্যক্তি মানুষ নিয়ে আমার কোনো টেনশন নাই, আপনারও টেনশন নাই। আমি আমি হ্যাঁ, আমরা একটা থট প্রসেস নিয়ে আলোচনা করেছি, থট প্রসেস নিয়ে। আমরা যে অবস্থানটা, সামাজিক অবস্থানটা, একজন নারীর সামাজিক অবস্থান এবং একজন পুরুষের সামাজিক অবস্থান, সেই জায়গাটা থেকে বলছি যে আপনি অবশ্যই একটু বেটার পজিশনে আছেন। আপনি ব্যক্তিগতভাবে নিষিক্ত না, একজন পুরুষ আসলে সমাজে একটা শক্তিশালী অবস্থানেই থাকেন একজন নারীর থেকে। এটা এটা মানে সমাজে যুগ যুগ ধরে চলে আসতেছে। এখন আপনি যদি যখন বিতর্ক হচ্ছে, তখন যদি আপনি সেই জায়গাটাতে আক্রমণ করেন, যে জায়গাটা হচ্ছে গিয়ে, যে জায়গাটাই হচ্ছে তার নিচে থাকার অন্যতম প্রধান কারণ দুর্বলতা, তাহলে আমার মনে হচ্ছে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড আসলে থাকে না। সে আপনাকে এটা নিয়ে এভাবে কি নিয়ে আক্রমণ করবে? তারও তো অধিকার আছে যে একইভাবে আপনাকে আক্রমণ করার, কিন্তু সে কিন্তু খুঁজে টুজে হাতে আর কিছু পাচ্ছে না, আর পাচ্ছে না। তার মানে এটা সমাজ আপনার উপরে সেই চাপায় নেই। আপনার সাথে আমি পুরোপুরি সহমত, কিন্তু আপনার সাথে পুরোপুরি সহমত হলে আপনার একটা বিষয়ে সমস্যা আছে। সমস্যাটা হলো, হ্যাঁ মনে করেন যে আমি সুবিধা শ্রেণীতে আছি, সুবিধা অবস্থায় আছি, আমি উচ্চ অবস্থানে আছি, সে উচ্চ অবস্থানে নেই, সে একটু এই পুরুষতান্ত্রিক সমাজের পরিকাঠামোর কারণে নিম্ন অবস্থানে আছে, এবং সেক্ষেত্রে যদি তাকে আমি এই স্যাটায়ারটা বলি, তাহলে তাকে এমন একটি কোণের মধ্যে ঠেলে দেওয়া হবে যে কোণ থেকে তাকে ইউটার্ন দিয়ে বের হয়ে আসাটা কষ্টকর হবে। হ্যাঁ, এটা হয়তো মানবিক একজন মানুষের পক্ষে ঠিক না। এই জায়গা থেকে আমি আপনার সাথে একমত। হ্যাঁ, এই কাজটা আমার এক ধরনের অমানবিকতা হিসাবে আপনি ট্রিট করতে পারেন, একমত। কিন্তু এর পেছনে সবচেয়ে বড় যে ঘটনা, এই যে সমতা না থাকা, অসমতা থাকা, এই যে পুরুষ জাতির এগিয়ে যাওয়া, এই যে অর্থনৈতিক কাঠামো বলেন, শরীরবৃত্তীয় কাঠামো বলেন, রাষ্ট্রীয় কাঠামো বলেন, পুঁজি কাঠামো বলেন, ধর্ম কাঠামো বলেন, এভলিউশনারি অ্যাসপেক্ট বলেন, ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট বলেন, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বলেন, যত কিছুই বলেন না কেন, এই যে পুরুষ এক ধরনের আপাত সুবিধা এতগুলো সাপোর্টের কারণে পেয়েছে, এভলিউশনের কারণে পেয়েছে, সমাজবিদ্যার কারণে পেয়েছে, তারপরে ধর্মের কারণে পেয়ে কি হয়েছে, নারী দ্বিতীয় লিঙ্গ হয়ে গেছে, পুরুষ এক ধরনের প্রথম লিঙ্গের দাবিদার হিসেবে হয়ে গেছে, যে প্রথম লিঙ্গের সুবিধা আপনিও নিচ্ছেন, আমিও নিচ্ছি, অস্বীকার করার কিছু নাই, আপনিও নিচ্ছেন, আমিও নিচ্ছি। এইটা কিন্তু এটাও প্রমাণ করে যে সব আসলে সমান না। এই অসমতা প্রাকৃতিক, এই অসমতাকে অতিক্রম করতে হবে সহযোগিতা দিয়ে, এই অসমতাকে অতিক্রম করতে হবে প্রেম দিয়ে। এইটা যুদ্ধ নীতি দিয়ে অতিক্রম করা সম্ভব না। আপনি হয়তো যুদ্ধের পক্ষে, আমি সহযোগিতার পক্ষে, প্রেমের পক্ষে, কিন্তু আমি যুদ্ধের পক্ষে না। পার্থক্য হলো এইটাই। ভাই এখানে আমি শেষ একটা আপত্তি জানিয়ে যাই, যে প্রাকৃতিক শব্দটা বললেন, প্রাকৃতিক শব্দটাতে আমি প্রবল আপত্তি জানাচ্ছি। যে প্রাকৃতিক আপনি যেভাবে বলেছেন, সেই কথাটার মানে টেন্ডেন্সি এরকম ছিল যে যেহেতু এটা প্রাকৃতিক সেহেতু এটাই সঠিক, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনার কথার ভিতরে ছিল। প্রকৃতিগত ভাবে সঠিক না বেঠিক, সঠিকতা বা বেঠিকতা মানুষ নির্ধারণ করে হচ্ছে তার মনস্তাত্ত্বিক নৈতিক উপলব্ধি দ্বারা। মনস্তাত্ত্বিক নৈতিক উপলব্ধি সময়ের সাথে সাথে, শিক্ষা অবস্থানের সাথে সাথে পাল্টায়, কিন্তু তাতে আপনি যখন আপনার সমস্যাটাকে পুরোপুরি বুঝে উঠতে পারবেন, তাহলে সেই সমস্যাটাকে অতিক্রম করা যায়। কিন্তু সমস্যাটা কি ন্যাচারাল কজে তৈরি হওয়া নাকি আনন্যাচারাল কজে তৈরি হওয়া, এটা বুঝতে পারাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা ন্যাচারাল কজে তৈরি হয়, সেটা যদি ন্যাচারাল কজ হিসাবে আপনি মেনে নেন, তাহলে আপনার পক্ষে সেটা অতিক্রম করা সম্ভব বা সহজ। কিন্তু যেটা ন্যাচারাল কজে তৈরি হওয়া, সেটাকে যদি আপনি চাপানো কৃত্রিম একটি জায়গা থেকে তৈরি করে যুদ্ধ লড়া শুরু করেন, তাহলে কি হলো যে আমরা মূল ছিদ্র বন্ধ না করে যুদ্ধ লড়া শুরু করলাম। সাধারণভাবে একজন নারীবাদী পুরুষ বা একজন নারীবাদী নারী, একজন নারী মুক্তির আন্দোলনের মানুষ, তাদের যে চিন্তার অবকাঠামো, এই অবকাঠামো থেকে আমার এইটুকু পার্থক্য আছে। আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা কেন, কিভাবে, কি কারণে বিবৃত হয়েছি, বিস্তৃত হয়েছি, বড় হয়েছি, এই অবস্থায় এসেছি, এর পিছনে কতখানি ন্যাচারাল, কতখানি আনন্যাচারাল। যেটা আনন্যাচারাল সেটা আমরা সম্মিলিতভাবে দুজনে মিলে ঝেঁটিয়ে বিদায় করে ফেলবো, আর যেটা ন্যাচারাল সেটা আপনি আমি বিদায় করতে পারবো না। সেটা নৈতিক বা অনৈতিক, সেটা আপনার আমার চিন্তা কাঠামো সময়ের উপরে নির্ভর করে পরিবর্তিত হবে। যেটা ন্যাচারাল কজ, সেটাকে আমাদের সহযোগিতার উপরে ভিত্তি করে সামনের দিকে এগোতে হবে। আমার বক্তব্যটা অনেকটা এরকমই।
জি ভাই বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, কিন্তু আমি অনেক আপনার অনেক দর্শক আছে, সেই দর্শকরা হয়তো এই এই বিষয়টা নিয়ে একটা ভুল ধারণা পোষণ করতে পারে যে যেহেতু এটা প্রাকৃতিক সেহেতু এটাই সঠিক, এটাই হবে সবসময়। না, কিন্তু প্রাকৃতিক বলতে সঠিক প্রাকৃতিক ব্যাপারটা এরকম না। কারণ একটা মেয়ে 8 বছর বা 9 বছর বয়সে সে মিনস্ট্রুয়েশন সাইকেলে চলে আসে, তার মানে প্রকৃতি তাকে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দেয়, কিন্তু সেইটা সঠিক না। কিসের ভিত্তিতে সঠিক না? আমাদের জ্ঞানের ভিত্তিতে সঠিক না, কিন্তু ন্যাচারাল জাজমেন্টের ভিত্তিতে কিন্তু এটা সঠিক। কারণ প্রকৃতি বাচ্চা পয়দা করতে চায়, প্রকৃতি বাচ্চা পয়দা করার পরে একটা গাছ যখন সন্তান জন্ম দিবে, শস্য জন্ম দিবে, স্বাভাবিকভাবে ত্রিমাসী যেগুলো গাছ সেগুলো মরে যাওয়াটাই হল তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। একটা ফুল গাছ যখন ফুল জন্ম দিবে, দেখবেন তুলসী গাছ, আপনি যারা সনাতনী ধর্মমতের আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তুলসী গাছের নিয়মিত ফুল ছাঁটতে হয়, কারণ তুলসী গাছের যদি ফুল না ছাঁটা হয় তুলসী গাছ কিন্তু 3 থেকে 4 মাসের বেশি টিকে না। কারণ তুলসী গাছে যখন ফুল ফুটে যায় এবং সেখান থেকে তার বীজ তৈরি হয়, তুলসী গাছ মনে করে তার জীবন আয়ু শেষ হয়ে গেছে, কারণ সে ফুল জন্ম দিয়ে দিয়েছে, সে ফল জন্ম দিয়ে দিয়েছে, তখন সে মরে যায়। কিন্তু নিয়মিত যদি তার ফুল এবং ফলকে ছেড়ে দেওয়া হয়, তুলসী গাছ মনে করে তার বেঁচে থাকার সময় এখনো আছে, কারণ সে এখনো ফুল উৎপাদন করেনি, ফল উৎপাদন করেনি, যার জন্য বেঁচে থাকে। এটা হলো একটা প্রসেস। এখন এই প্রাকৃতিক যে প্রসেস, যে সে ফুল ফল উৎপাদন করার পরে মরে যাবে, এটা প্রাকৃতিক প্রসেস। কিন্তু আমরা আমাদের যে উপলব্ধিগত জ্ঞান, সেই জ্ঞান দিয়ে বুঝতেছি যে প্রাকৃতিক প্রসেস এই প্রাণীটির জন্য বা এই বৃক্ষটির জন্য সুস্থ স্বাভাবিক প্রসেস না, এখানে কোনো লুফল আছে। অর্থাৎ যেহেতু এটা ব্লাইন্ড প্রসেস, প্রাকৃতিক প্রসেস ব্লাইন্ড প্রসেস, তার মধ্যে আমাদের বিজ্ঞান চিন্তা, আমাদের যৌক্তিক চিন্তার জায়গা থেকে লুফল আমরা পাবো। সেই লুফলগুলো আমাদের সহযোগিতার ভিত্তিতে অতিক্রম করতে হবে, সেটা যুদ্ধ নীতিতে অতিক্রম করা যাবে না। আমার বক্তব্য এটাই, আর কিছু না। একদমই পুরোপুরি সহমত ভাই। আপনার এই যে শেষ বক্তব্যটাই আমি আসলে আমি চাচ্ছিলাম যে আপনার যারা দর্শক আছেন তারা যেন এই জিনিসটা ভালোভাবে বোঝেন যে আপনি প্রাকৃতিক বলতে আসলে এই জিনিসটা বোঝাচ্ছেন না, আপনি প্রাকৃতিক বলতে অন্য জিনিস, ভিন্ন জিনিস বোঝাচ্ছেন। যেমন ধরেন আমাদের সমাজে আমরা দেখি যে ধরেন মানে মানে ধরেন প্রতিবন্ধী শিশুরা কিন্তু প্রাকৃতিক ভাবেই তারা বিলুপ্ত হয়ে যাবে, এটাই প্রকৃতি চায়। আসলে প্রকৃতি আসলে চায় না তারা বংশ বিস্তার করুক, তারা হচ্ছে কি আরো মানে প্রতিবন্ধী শিশুর জন্ম দেখ, টিকে থাকুক, এটা প্রকৃতি চায় না। কিন্তু আমরা কিন্তু আমাদের সমাজে এইরকম সমাজ আমরা গঠন করতে চাই না যেখানে প্রতিবন্ধী শিশুরা তাদের অধিকার পাবে না, বা তৃতীয় লিঙ্গের মানুষেরা তার মানে হচ্ছে যে একজন প্রতিবন্ধী নারী বা একজন দুর্বল শরীরের মানুষ, সে যে মানুষই হোক, সে কিন্তু সমতার দাবিতে এগোতে পারবে না, যুদ্ধনীতির দাবিতে এগোতে পারবে না, সে প্রেমের দাবিতে এগোবে, সে সহযোগিতার দাবিতে এগোবে। আমার বক্তব্য মানে তার কি করুণা চাইতে হবে? তার কি না এখানে অধিকারের সাথে তো তার এই জিনিসটা সম্পর্ক নেই তো ভাই। করুণা চাইবে না, কারণ করুণা আর সহযোগিতা, সহমর্মিতা, প্রেম এগুলো আলাদা জিনিস। কিন্তু মানে বিষয়টা কিন্তু এইরকমই আসতেছে, কথাটা কিন্তু এইভাবেই আসতেছে যে তার চাইতে হবে প্রেম, তার চাইতে হবে ভালোবাসা, তার চাইতে হবে মায়া। না, কিন্তু আমি এটা বলছি না, আমি বলছি যেটা ন্যাচারাল কজ। আমার সন্তান ন্যাচারাল কজে প্রতিবন্ধী হলো, আমার সন্তান ন্যাচারাল কজে ধরেন মনোবৃত্তিক ভাবে দুর্বল কাঠামোর মানুষ হলো, তাকে আমি কিভাবে ট্রিট দিব? কিন্তু তার সাথে তো এই অধিকারের কোনো সম্পর্ক নাই। তাকে না, অধিকারের সম্পর্ক নাই, তাকে আমি ট্রিট করব তার যে এই যে দুর্বলতাটা, প্রকৃতিগতভাবে ন্যাচারাল যে দুর্বলতা, সেই দুর্বলতা সে অতিক্রম করবে কি দিয়ে? অধিকারের দাবিতে। অধিকার দাবি সে কিভাবে করবে? কারণ সে তো দুর্বল। সেখানে এই পরিকাঠামোটাকে দুর্বল নাকি সবল, এইটা কি অধিকারের দাবি, মানে অধিকারটা কি এটার উপরে ডিসাইড হয় যে কে কতটুকু দুর্বল, কে কতটুকু সবল? না, সেটা হয় না। আমি যেটা বললাম যে আমরা আমাদের জ্ঞানগত জায়গা থেকে যা বুঝছি, সেটা প্রকৃতির যে সাধারণ নিয়ম, অনেক সময় সেই নিয়মটাকে আমরা দুর্বল হিসেবে দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? যেহেতু প্রকৃতি অন্ধ আইনে চলে, প্রকৃতি ভালো মন্দ নীতি নৈতিকতা বোঝে না, প্রকৃতি শুধু বোঝে সে কপি পেস্ট করবে এবং সামনে প্রজন্ম চলে যাবে। একটি কপি তৈরি হওয়ার পরে যে কপি তৈরি করলো তার প্রকৃতিতে টিকে থাকাটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এটা প্রকৃতির সাধারণ হিসাব। কিন্তু আমরা আমাদের চিন্তাশীলতার জায়গা থেকে দেখছি যে প্রকৃতি অন্ধভাবে যে আইনটা তৈরি করেছে সেইটা আমাদের নীতি নৈতিকতা, বিজ্ঞানসম্মতভাবে নৈতিক আইন না। এখন এই ধরনের যদি 10 জন মানুষ সংযুক্ত হয়, যাদের মধ্যে কিছু মানুষের প্রকৃতিগত দুর্বলতা আছে, প্রতিবন্ধকতা আছে, কারোর মধ্যে হয়তো প্রকৃতিগতভাবে সবলতা আছে, কারো হয়তো প্রকৃতিগতভাবে মধ্যম পন্থার একটা জায়গা আছে, এই 10 জন মানুষের মধ্যে সমবন্টন আপনি কিভাবে করবেন? সবগুলো কি সমবন্টনের জায়গাতে করতে পারবেন? পারবেন না। কিভাবে করব? না সমবন্টন, আমি বলছি
অধিকারটা তো ভাই সবলতা দুর্বলতার উপরে নির্ভর করে না, এটা তো টোটালি ভিন্ন একটা জিনিস। অধিকারের সাথে তো এই সবলতা দুর্বলতার কোনো সম্পর্কই নাই। আপনি সম্পর্কটা কিভাবে মানে করছেন এই জিনিসটা আমি বুঝতে পারছি না। আমি বলার চেষ্টা করছি এইটাই, যে যেসব বিষয় আরোপিত, কৃত্রিমভাবে আরোপিত, সেই কৃত্রিমভাবে আরোপিত যে বিষয়বস্তু সেগুলো সম্মিলিতভাবে সবাইকে দূর করার জন্য সচেষ্ট থাকতে হবে। কিন্তু যেসব বিষয় কৃত্রিমভাবে আরোপিত না, তার উপরে এক ধরনের প্রকৃতির অন্ধ আইন আছে, সেই বিষয়গুলোকে সহযোগিতা, সহমর্মিতা, প্রেমের দৃষ্টিভঙ্গি থেকে সামনের দিকে এগোতে হবে। যদি সেটা না করা হয় তাহলে কেউ কেউ সেটা করতে চাইবে, কেউ কেউ সেটা করতে চাইবে না। উদাহরণ হতেই পারে, আমার প্রতিবন্ধী সন্তান হলো, আমি মনে করলাম তাকে আমি সাপোর্ট দিব না, তার অধিকার আছে, আমি তাকে সাপোর্ট দিব না, আমি তাকে হত্যা করতেও পারি। এটা হচ্ছে এক ধরনের অনৈতিকতা। সেক্ষেত্রে যার অধিকার বা তার যে সহমর্মিতা বা তার যে প্রেমের যে প্রাপ্তি ছিল, সেই প্রেমের প্রাপ্তির জায়গা থেকে তাকে আমি ডিরেল করলাম। আপনি কিন্তু একটা কথা বলেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এসে যদি সমগ্র পৃথিবীর সকল সম্পত্তি যদি আপনাকে দিয়ে দেয়, আপনি আপনার সন্তানের একটা কণে আঙুলও তাকে আপনি দিবেন না। এই যে আপনি বলেন, এক্ষেত্রে অধিকার, ক্ষমতার জায়গার বা সমতার জায়গা বা যোগ্য অধিকারের দাবির জায়গা থেকে সবচেয়ে বেশি দাবিটা তৈরি হয়, সেটা হচ্ছে যে আপনার প্রেম, আপনার সহমর্মিতা, আপনার প্রেম এবং সহমর্মিতা। এবং আপনি এটা প্রমাণ করেন এভলিউশনারি বায়োলজি যে আমরা মানি বা বুঝি, এই এভলিউশনারি বায়োলজিকে মানুষ অতিক্রম করতে পেরেছে কেন? তার চিন্তাশীলতার নৈতিকতা দিয়ে বা তার চিন্তাশীলতার ভালোবাসা দিয়ে। পার্থক্য এই জায়গায়, আর কিছু না। কিন্তু ভাই আপনার সাথে আমার একই কথা বলছি। হ্যাঁ, একই কথা বলছি, কিন্তু আপনার পয়েন্টটা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগত পর্যায়ে বলছি না, আমি সামগ্রিক পর্যায়ে বলছি, চূড়ান্ত সামগ্রিক পর্যায়ে বলছি। আপনি হয়তো খণ্ডিত পর্যায় থেকে বলছেন। তাহলে সামগ্রিক অধিকারের কথায় প্রশ্ন যদি আসে, তাহলে যদি আমরা সামগ্রিক ভাবে দেখি বা রাষ্ট্রীয় ভাবে বা সামাজিক ভাবে বা কালেকটিভ কনসিয়াসনেসের জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে তো সেইখানে সবলতা দুর্বলতার সাথে অধিকারের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এবার হচ্ছে অধিকার একটা মিথ। সরি, কেটে গেল আসিফ ভাই, সম্ভবত আপনার নেটওয়ার্কের সমস্যা, কেটে গেল। আপনি আবার সংযুক্ত করছি। হ্যাঁ আসিফ ভাই। হ্যাঁ ভাই, সরি, হ্যাঁ বলেন। অধিকারটা হচ্ছে এক ধরনের মিথ কাঠামো। অধিকার আমরা চিন্তা করে তৈরি করেছি। অধিকার কিন্তু কোনো ঈশ্বর প্রদত্ত কিছু না, অধিকার কিন্তু প্রকৃতি প্রদত্ত কিছু না। আপনি প্রথমে এইটা ক্লিয়ার করেন যে অধিকার কি মানুষের মিথ কাঠামো দ্বারা তৈরি, না অধিকার প্রকৃতিগত কাঠামো দ্বারা তৈরি, না অধিকার ঈশ্বর কাঠামো দ্বারা তৈরি? যদি অধিকার প্রকৃতিগত কাঠামো দ্বারা তৈরি না হয়, অধিকার যদি ঈশ্বর কাঠামো দ্বারা তৈরি না হয়, অধিকার যদি মানুষের চিন্তার কাঠামো দ্বারা তৈরি হয়, মানুষের চিন্তার কাঠামো দ্বারা তৈরি মিথ। বলেন ভাই। মানে আমি বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? অধিকার, মানুষের অধিকার, মানুষের সকল মানুষ, নারী পুরুষ, প্রতিবন্ধী, আফ্রিকার মানুষ, বাংলাদেশের মানুষ, প্রতিবন্ধী মানুষ, ছোট মানুষ, লম্বা মানুষ, কালো মানুষ, সবার সমান অধিকার। এই যে সমান অধিকারের কথা আপনি বলছেন, এই অধিকারের যে প্রসঙ্গ, এটা কিন্তু উপলব্ধিগত প্রসঙ্গ, এটা কিন্তু কোনো বস্তুগত প্রসঙ্গ না, বা এটা কিন্তু প্রাকৃতিক প্রসঙ্গ না। এই প্রাকৃতিক প্রসঙ্গ যেহেতু না, এটা উপলব্ধিগত প্রসঙ্গ, অর্থাৎ এটা একটা মিথ কাঠামো। এই প্রসঙ্গ প্রকৃতি তৈরি করে দেয়নি, কারণ প্রকৃতির মধ্যে ডিসক্রিমিনেশন আছে। এই প্রসঙ্গ ঈশ্বর তৈরি করে দেয়নি, কারণ ঈশ্বরের আইনের মধ্যে ডিসক্রিমিনেশন আছে। এই প্রসঙ্গ তৈরি করেছে কারা? উপলব্ধিগত থাকা মানুষেরা। তার মানে এই যে অধিকারের বক্তব্য বলছেন, এটা তো একটা মিথ কাঠামো ভাই। যেমন ধরেন এই যে করোনা ভাইরাস আক্রমণ করেছে, সত্যিকার অর্থে অধিকার বলে কিছু নাই তো, অধিকার বলে কিছু নাই, অধিকার বলে কিছু নাই। অধিকার কি? অধিকার খায় না মাথায় দেয়। অধিকার কে চাপিয়েছে? আপনি অধিকারের কথা বলছেন, সকল মানুষের সমান অধিকার। এই অধিকার কে চাপিয়েছে? আমাকে বলতে পারবেন যে কে চাপিয়েছে অধিকার? অধিকার কোত্থেকে আসলো? এটা কে তৈরি করেছে? প্রকৃতি অধিকার তৈরি করেছে? ঈশ্বর অধিকার তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। প্রকৃতি কেন তৈরি করতে হবে? মানুষ যদি তৈরি করে, মানুষ যা তৈরি করেছে, সময়ের ধারণা, তারপরে হচ্ছে কালের ধারণা, তারপরে হচ্ছে বস্তু, দেশ, কাঠামো, ভাষা, এগুলো সবই তো ভাই মিথ। অধিকারও একটি মিথ। মানে মিথ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? এগুলো যে কৃত্রিম ভাবে তৈরি, যা ন্যাচারাল না। সবই তো কৃত্রিম ভাবে তৈরি। এখানে সমস্যাটা কোথায়? মানে এটা হচ্ছে উপলব্ধিগত। আমি মিথ হচ্ছে যেগুলো উপলব্ধিগত ভাবে প্রাণীয় বৈশিষ্ট্যের উপরে চাপানো হয়। উদাহরণ দিচ্ছি, ধরেন একটি কেঁচো। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। একটা কেঁচো হলো উভলিঙ্গ প্রাণী। যখন কেঁচো সন্তান জন্ম দিবে বা পরবর্তী প্রজন্ম দিবে, তাদের মধ্যে অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো ক্যারেক্টার একটা কেঁচো নিতে পারে। সে
একটা নারী ক্যারেক্টারও নিতে পারে, একজন পুরুষ ক্যারেক্টারও নিতে পারে। তার মানে এই যে কেঁচো কোন পর্যায়ে আছে, কোন টেম্পারেচার আছে, তার উপরে ভিত্তি করে সে নারী ক্যারেক্টার নিলে বংশবৃদ্ধি করতে পারবে না পুরুষ ক্যারেক্টার নিলে বংশবৃদ্ধি করতে পারবে, সেটা কিন্তু কেঁচো ন্যাচারালি ঠিক করে। এটা কিন্তু চাপানো না। আপনি যদি উদাহরণ দেন ফাইন্ডিং নিমো, ক্লাউন ফিশ যদি বাচ্চা পালন করে নারী পুরুষ একসাথে, কোনো কারণে নারী যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়ে যায়। এই যে সে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়ে বাচ্চাগুলোকে লালন পালন করলো, এটা ন্যাচারাল ফেনোমেনা। কিন্তু অধিকারের যে বক্তব্য বলছেন, এই অধিকারের বক্তব্য কিন্তু ন্যাচারাল ফেনোমেনা না, এটা একটা মিথ কাঠামো। অধিকার মিথ কাঠামো। অধিকার কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত না, অধিকার কিন্তু প্রকৃত প্রদত্ত না। অধিকার হচ্ছে চিন্তাশীল মানুষেরা সকল মানুষের জন্য ভালো হতে পারে এরকম একটা চিন্তাশীল পরিকাঠামোর জায়গা থেকে মনে করেছে যে সবার সমান অধিকার, কালো ফর্সা বেটো নারী, এটা হলো একটা মিথ কাঠামো। তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে এটা আরো গুরুত্বপূর্ণ বেশি, যে ঈশ্বরের তো সৃষ্টি প্রাকৃতিক ভাবে সৃষ্টি থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিথ কাঠামো যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে যে কোনো ধর্মীয় মিথ কাঠামো সমান গুরুত্বপূর্ণ হতে পারে না। প্রথমে এক মিথ কাঠামো সব মিথ কাঠামোর কাঠামোই যে একই রকম হবে। আপনি যদি বেজে চলে যান, আমার বক্তব্য এইটাই যে প্রথমে আমাদের বেজে চলে যেতে হবে, আমরা কোন বেজে উঠেছি, তার উপরে আমাদের উপরে কি চেপেছে। এই যে আমাদের উপরে চেপেছে, কোনটা কি কারণে চেপেছে, কোনটা আমরা কৃত্রিম ভাবে চাপিয়েছি, কোনটা আমরা ন্যাচারাল ফিনোমেনার জায়গা থেকে চাপিয়েছি। আপনি আমাকে বলেন ভাষা, মানুষের ভাষা, এই জিনিসটা তো কৃত্রিম, তাই না? ভাষা মিথ। মানুষের বিজ্ঞান চর্চা এটা তো কোনো বিজ্ঞান চর্চা মিথ না। বিজ্ঞান চর্চা হচ্ছে এক ধরনের প্র্যাকটিসিং প্রসিডিওর। বিজ্ঞান চর্চাকে কোনোভাবে বর্ণনা করা যাবে না, কারণ বিজ্ঞান চর্চা মিথ কাঠামো না। মিথ কাঠামো হচ্ছে যাকে আপনি ধরতে পারেন না। বিজ্ঞানকে আপনি ধরতে পারেন, মিথ কাঠামো আপনি ধরতে পারবেন না। আপনি আমাকে 1 কেজি অধিকার দিতে পারবেন না, আপনি আমাকে 1 কিলো আলো দিতে পারবেন, আপনি আমাকে 1 সেন্টিমিটার বা 1 কিলো দিতে পারবেন না। 1 কিলো যে মিথ, 1 সেন্টিমিটার মিথ, সময় কিন্তু যেমন ধরেন এই যে আমরা যে আইন কানুন সৃষ্টি করেছে সমাজের ভিতরে, যে সংবিধান সৃষ্টি করেছে, তাহলে হ্যাঁ এই ক্যাটাগরিতে সবকিছুই পড়ে যায়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে প্রাকৃতিক এবং মিথ আপনি যেভাবে মানে পার্থক্য করছেন, এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনার এবং আপনার দর্শকদের ভিতরে এই টেন্ডেন্সিটাই প্রভাব বিস্তার করতেছে যে যেটা প্রাকৃতিক সেটাই ফলো করতে হবে, সেটাই। আমি সেটা বলছি না, আমি এই উত্তর আগেই দিয়ে রেখেছি যে প্যারামিটার 3টা। 1 নাম্বার হচ্ছে কোনটা আপনি অন্ধ আইনে প্রকৃতিগতভাবে পেয়েছেন, 2 কোনটা হচ্ছে আপনার উপরে কৃত্রিমভাবে চাপানো হয়েছে, 3 উপলব্ধিগতভাবে আপনি কি বোঝেন। 1 যেটা আপনি উপলব্ধিগতভাবে বোঝেন তা সবার জন্য আপনি দিবেন। 2 যেটা আপনার চাপানো হয়েছে আপনাদের উপরে বা যা কারোর উপরে, সেটা সামগ্রিকভাবে আমাদের দূর করতে হবে। আর 3 যেটা প্রকৃতিগতভাবে অন্ধভাবে আমরা পেয়েছি, সেটা সমতার দাবিতে, সহযোগিতার দাবিতে, সমমর্মিতার দাবিতে, প্রেমের দাবিতে সামনে নিয়ে যেতে হবে। পার্থক্য আর কিছু না। কিন্তু প্রাকৃতিক জিনিসপত্র তো আমার উপর চাপানো হতে পারে। যেমন ধরেন অনেক মানে মানুষ পুরুষ হয়ে জন্ম নেয়, কিন্তু তারা মনস্তাত্ত্বিক ভাবে একজন নারী, তো প্রকৃতি তার উপরে চাপিয়ে মানে চাপানোর বিষয়টা এটা তো মিথ কাঠামো না। প্রকৃতি যেটা চাপিয়েছে সেটা তো মিথ কাঠামো চাপেনি, প্রকৃতি বাস্তবতা চাপিয়েছে। চাপানোর জিনিসটা সবসময় আপনি মানে ইসের কাঁধে কেন দিচ্ছেন? প্রকৃতি তো না, প্রকৃতি তো মিথ কাঠামো চাপায় নাই ভাই। মিথের ধারণা ক্লিয়ার রাখতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা মিথের ধারণা সম্পর্কে পরিষ্কার ভাবে ধারণা রাখি না। প্রকৃতিতে কিন্তু মিথ চাপায় না, প্রকৃতি বাস্তবতা চাপায়। মিথ যখন আবার চাপানো হয়, বাস্তবতার উপরে যখন মিথ চাপানো হয়, তার আবার 2টো ধরন থাকে। 1 যেগুলো আমরা সামগ্রিকভাবে চিন্তা কাঠামোর জায়গা থেকে পজিটিভ মিথ হিসেবে দেখব, আর যেগুলো আমরা সামগ্রিক চিন্তা কাঠামোর জায়গা থেকে নেগেটিভ মিথ হিসেবে দেখব। উদাহরণ দিচ্ছি, ধর্মমতে নারী পুরুষের যে ভিন্নতা, সেটা হচ্ছে নেগেটিভ মিথ কাঠামো, কিন্তু সেটা মিথ। আর আপনি যে অধিকারের কথা বলছেন, সম অধিকারের কথা বলছেন, এটা হচ্ছে পজিটিভ মিথ কাঠামো, কিন্তু এটাও মিথ। আপনাকে বুঝতে হবে যে ওইটাও মিথ, এটাও মিথ। এইটাকে আমরা পজিটিভ বলছি, এইটাকে আমরা নেগেটিভ বলছি। কিন্তু প্রকৃতি কাউকে নারী পুরুষ শরীরে পুরুষ করলো, মনে নারী করলো, এটা কিন্তু প্রকৃতি কিন্তু মিথ তৈরি করলো না। প্রকৃতি তার অন্ধ আইনে প্রেজেন্টেশন করেছে শুধু, সেটা আপনি গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন।
ঠিক আছে, এখন আমি যে জিনিসটা বলছি যে এই যে অধিকারের ব্যাপারটা, এই অধিকারের ব্যাপারটা কি আমি একটু বলছি যে প্রকৃতি আমাদেরকে যেভাবেই তৈরি করুক, আমাকে সবলভাবে তৈরি করুক বা আমাকে দুর্বলভাবে তৈরি করুক, যেভাবেই তৈরি করুক, আমাদের একটা কালেকটিভ কনসিয়াসনেস আছে, যেটা হচ্ছে সমাজের অনেক কিছুর উপরে নির্ভর করে। হ্যাঁ, ধর্মের উপরে নির্ভর করে, রাষ্ট্র ব্যবস্থার উপরে নির্ভর করে, অনেক কিছুর উপর নির্ভর করে, এবং এইটার উপরে ভিত্তি করে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি যে একজন মানুষের অধিকারের সাথে আসলে মানুষের সবলতা, মানুষের দুর্বলতা, মানুষের লিঙ্গ, মানুষের গায়ের চামড়া, মানুষের যে কোনো কিছু হওয়া, এই জিনিসগুলো নির্ভর করে না। আপনার এই জিনিসগুলো কথাটার নির্ভর সাথে করে না। আপনার এই কথার সাথে জিনিসগুলো নির্বিশেষে একজন মানুষের অধিকার সমান থাকে, প্রত্যেকটা আপনার জায়গায় সেই কথার সাথে অধিকারটা সমান থাকে। আমি 1,00,000 ভাগ সহমত, আপনার কথার সাথে আমি 1,00,000 ভাগ সহমত, কিন্তু অধিকারের যে ধারণা, এটি হচ্ছে এক ধরনের পজিটিভ মিথ রে ভাই। আপনাকে এটা স্বীকার করতে হবে যে আপনি অধিকারের কথা বলছেন, আপনি মিথ কাঠামোর কথা বলছেন। সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আলাদা কথা, কিন্তু সেটা মিথ। আপনি যদি টার্মটা একটু চেঞ্জ করে বলেন, কারণ মিথ টার্মের ভিতরে অনেক ঢুকে যায়। মিথকে আমি কিভাবে চেঞ্জ করব? মিথ ইজ মিথ, পুরাণ বলতে পারেন আপনি। এটার সাথে অনেক কিছু ঢুকে যাচ্ছে একই সাথে। যখন একটা বক্সের ভিতরে যখন একই সাথে অনেক কিছু ঢুকে যায়, তখন আমি সেই সমস্যা হলো কি ভাই, বুঝছেন সমস্যা হলো কি ভাই, আমরা প্রকৃতিগতভাবে যা পেয়েছি, আপনি যা পেয়েছেন, আমার বোন যা পেয়েছে, আমার মা যা পেয়েছে, আপনার স্ত্রী যা পেয়েছে, আপনার সন্তান যা পেয়েছে, প্রকৃতিগতভাবে আপনি যা পেয়েছেন, তার বাইরে আপনি যা কিছুই পেয়েছেন, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার সবকিছুই মিথ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, যে যেমন ধরেন এই যে আমরা এখন অলস সময় আজেরা প্যাচাল পারতেছি, হ্যাঁ তাই না? এটা এটা এইভাবে তো এটাকে ডিফাইন করা যায়, কিন্তু আমি কি আপনাকে বলবো যে আপনি আজেরা প্যাচাল পারতেছেন? এই আজেরা প্যাচালের ভিতরে যদি আপনি আপনার কথাগুলোকে আমার কথাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়, হ্যাঁ আলটিমেটলি হয়তো ঘুরে ফিরে সেটা সেই জায়গায় যাওয়া যাবে, কিন্তু আমি কিন্তু এই যে আজেরা প্যাচাল বক্সের ভিতরে আমার কথাগুলোকে থাকুক, সেই জিনিসটা কিন্তু আমি চাইবো না, তাই না? আমি হ্যাঁ ঠিক আছে, আমিও আজ বক্সের আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে মিথ শব্দটা, আচ্ছা মিথ বাদ দিলাম, আপনি কি অন্য কোনো টার্ম ব্যবহার করতে পারেন? আচ্ছা মিথ শব্দ আমি বলবো না, আমাকে অধিকার ডিফাইন করেন। কে দিল অধিকার? অধিকার কারো দিতে হবে কেন? অধিকার কিভাবে আসে? মানে কে দিল? এখানে এটা তো একটা লোডেড কোশ্চেন, যে কে দিল, কে সৃষ্টি করলো মহাবিশ্ব, কে, মানে কে, এই যে কে আপনি বলে দিলেন, তার মানে হচ্ছে এটা কারোর একজন দিতে হবে। অধিকার কিভাবে আসে? অধিকার কি খায় না মাথায় দেয়? অধিকার কি স্বপ্ন দেখে না অধিকার নিয়ে চলাফেরা করে? তাহলে তো এটা নিয়ে একটা মানে পূর্ণাঙ্গ লাইভ করতে হবে। অধিকার কি, অধিকার কিভাবে আসে, মানুষ কিভাবে অধিকার প্রাপ্ত হয়, এটা নিয়ে তাহলে একটা লাইভ। সমস্যা হলো কি ভাই, কিন্তু আপনার যে প্রশ্নটা এটা সম্পূর্ণ লোডেড কোশ্চেন। আমি আপনাকে জিতিয়ে দিই। সমস্যাটা হচ্ছে এই যে আমরা আলোচনা শুরু করি বা আমরা চিন্তা শুরু করি মধ্যপন্থা থেকে, এবং যখন মধ্যপন্থা থেকে মানুষ আলোচনা শুরু করে না, তখন কিছু জিনিস সে ন্যাচারাল ফেনোমেনা হিসাবে বা স্বাভাবিক উপলব্ধি হিসাবে গ্রহণ করে নেয়। যেমন আপনি আমি সাধারণভাবে ভুলে যাই, ধরেন আপনার সাথে আমার বিরোধ আছে, অমুকের সাথে আপনার বিরোধ আছে, তার সাথে আমার শত্রুতা আছে, তার সাথে আমার বন্ধুতা আছে, এগুলো সব ভুলে যাই। আপনি আমি যখন আলোচনা শুরু করি না, তার মানে হচ্ছে যে আমরা এমন একটি মধ্যপন্থায় নিজেরা দাঁড়িয়ে আলোচনা শুরু করছি, যে মধ্যপন্থায় যখন আমরা আছি, আমি অর্ধেক প্রকৃতিগতভাবে পাচ্ছি আর অর্ধেক কৃত্রিমভাবে আমার উপরে চাপানো হয়েছে, সেই জায়গাতে আলোচনা শুরু করি। কিন্তু এর বাইরে যখন আপনি নিচের দিকে নামতে থাকবেন না, অর্থাৎ একবারে শূন্য বিন্দুর কাছাকাছি চলে যাবেন, তখন যে দেখবেন যে এই যে মধ্য কাঠামোতে থাকা যে চিন্তার পরিসীমা, এই পরিসীমাটাও ভেঙে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই পরিসীমাটা সাধারণ মানুষ বুঝে না, যার জন্য তাদের মধ্যে এক ধরনের মিসকনসেপশন তৈরি হয়। আমি আপনার সাথে সহমত যে আমি যে বক্তব্য বলছি, যে মিথ কাঠামোর বক্তব্য, এটা এমন একটা বক্তব্য যে এই বক্তব্যের জায়গায় যে নারী পুরুষ আলাদা থাকে না, পুরুষ নারী আলাদা থাকে না, মানুষের জীবিত মৃত থাকা কোনো আলাদা থাকে না, বিশ্ব মহাবিশ্ব থাকা না থাকার কোনো মিনিং থাকে না। কিন্তু এইটা কি করে সাধারণ তৃতীয় শ্রেণীর মানুষের বা সাধারণ চিন্তাশীল মানুষকে ডিরেল করতে পারে। এটা আমি আপনার সাথে সহমত। এই জন্য আমি বলি যে আমি প্রচন্ড পরিমাণ মানুষকে ডিরেল করতে পারি। আপনি যেমন একটা পয়েন্ট বলছেন এবং সেই পয়েন্টে আপনি বলছেন যে এই রাস্তায় গেলে তুমি ঢাকা পৌঁছাবা, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমি সেটা বলছি না। আমি বলছি এই রাস্তা কিন্তু অত দূর পর্যন্ত যেতে পারে, এইটা কিন্তু কুমিল্লা পর্যন্ত যায়, এটা চিটাগাং পর্যন্ত যায়। এভাবে প্রত্যেকটা রাস্তা যখন শেষ পর্যন্ত বলে দিচ্ছি, এক্ষেত্রে আপনি আপনার
অনুসরণ করা কোনো মানুষ যদি সত্যিকার অর্থে গন্তব্যে পৌঁছায়, আমার কথা শোনা অধিকাংশ মানুষই গন্তব্যে পৌঁছাবে না, তারা ডিরেল হয়ে যাবে। এই জন্য আমি বলি যে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি মানুষকে মনস্তাত্ত্বিকভাবে এতখানি প্রভোগ করি বা এতখানি তাকে এমন একটি অস্থির অবস্থায় তৈরি করে ফেলি, এতে দুটো কাজ হতে পারে। এক, তারা আমাকে দূর দূর ছাই ছাই করবে। দুই, তারা আমাকে নিয়ে একটি কাল কাঠামো তৈরি করবে। এটা হলো আপনার আমার যে আলোচনার মধ্যপন্থায় থেকে যদি সীমা রেখা টানতে চাই বা সমাপ্তি টানতে চাই, তাহলে এটি হলো মূল কথা। জি ভাই বলেন। নিশিক্ত ভাই, আপনি আসেন একদিন, আপনার সাথে অধিকার নিয়ে, শুধুমাত্র অধিকার নিয়ে একদিন আলোচনা করি, কারণ জি আজকে ভাই, যদি অধিকার নিয়ে আলোচনা শুরু করি তাহলে অনেক সময় লেগে যাবে। আপনারা হয়তো আর সময় বেশি আপনি দিতে পারবেন না, কিন্তু আমি চাই যে আপনি আমরা সবাই মিলে একদিন অধিকার নিয়ে আলোচনা করি। আপনি কি বলেন? ঠিক আছে, অবশ্যই অধিকার নিয়ে আলোচনা করব, কিন্তু সেই আলোচনার আগে অবশ্যই, কিন্তু অধিকার আলোচনা করার আগে আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার আছে। না হলে অধিকার নিয়ে আলোচনা মধ্যপন্থায়, মানে মাঝখানের একটা আলোচনা হয়ে যাবে। অর্থাৎ আমরা ক্লাস 5 পাস করলাম না, আমরা ক্লাস 6 এর পার্ট নিয়ে আলোচনা শুরু করলাম। আপনার সাথে যদি আলোচনা আমি করতে চাই, তাহলে প্রথমে আমাদের আলোচনার সাবজেক্ট থাকতে হবে যে মিথ কাঠামো কি, তার পরবর্তীতে অধিকারের আলোচনা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি মিথ কাঠামো নিয়ে আলোচনা হোক, এরপরে অধিকার নিয়ে আলোচনা হোক। ঠিক আছে, তাহলে এই আলোচনাটার মানে ব্যবস্থা আমি শুরু করি, প্ল্যান আমি শুরু করি, তারপরে আমি আপনাকে জানাবো যে জি জি, কবে অবশ্যই আলোচনা। অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু ঠিক আরেকটা আছে, ব্যাপার, নিশিক্ত ভাই, হ্যাঁ আমার হ্যাঁ একটা বলেন। বড় দোষ হচ্ছে যে আমি 1-to-1 আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি আপনাদের যেমন একটা ধরেন 3-4 জনের একসাথে একটা সম্মিলিত আলোচনা করেন, সেরকম আলোচনা করতে কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমার সাথে আলোচনা করতে গেলে আপনাকে 1-to-1 আলোচনা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু অনেকেরই তো প্রশ্ন থাকবে সেটার। না, আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন এটার আমরা প্রশ্ন একটা যাদের ব্যবস্থা থাকবে, করবো। প্রশ্ন যাদের থাকবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যখন আলোচনা করব, 1-to-1 আলোচনা করব, আমি কোনো গ্রুপের সাথে আলোচনা করব না। আর আচ্ছা, কোনো ঠিক গ্রুপ আছে। কোনো গ্রুপ ধরেন আপনারা 3 জন নিয়ে আলোচনা করতে পারেন, 4 জন নিয়ে আলোচনা করতে পারেন এই প্রসঙ্গে। মিথের প্রসঙ্গে যদি আলোচনা করতে চান, আমি আমার বিপরীতে 100 জনের সাথে আলোচনা করতে রাজি আছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক তাহলে আছে? আমি ব্যবস্থা করছি। মানে জি। নিশিক্ত ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, এবং ভালো আপনার থাকবেন। আপনার জন্য আপনার অনেক মানে অনেক সাফল্য ভালোবাসা। কামনা করি। আপনি জি জি, আপনার কিন্তু আমার খুবই ভালো লাগে। জানি। দর্শক যারা শুনছেন তারা আবার ভাববেন না যে আমি না না নিশিক্ত ভাইয়ের বিরুদ্ধে না না, আমরা করার জন্য এসেছি। আমরা আপনার কেউ কারো লাইভ আমার আমরা চমৎকার লাগে। আমরা কেউ কারো বিরুদ্ধে না, আমরা সবাই সবার সহযোগী, সবার সবার সমমর্মী, সবাই সমান। আমরা সবাই একসাথে চলি, এর মধ্যে কম বেশি সামান্য থাকবেই, এটা আপনারও আছে আমারও আছে। তো সবাই ভালোবাসা ভাই আপনার জন্য, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো ভালো থাকবেন, বাই বাই। আচ্ছা, সমস্যা হলো যে আমার মনে হয় এই লাইভটাও রাখতে হবে। আমি জানি না কেন এত লাইভ রাখতে হবে, যেহেতু রাখতে হবে আমি আর 10 মিনিট সময় নিয়ে দুজন সংযুক্ত হবেন, সাইফুল বাতেন টিটো এবং নাজমুল ইসলাম, এই দুজনকে সংযুক্ত করে আজকের এই লাইভটিও শেষ করবে এবং এটাও রেখে দিব। হ্যাঁ, সাইফুল বাতেন টিটো ভাই বলেন। ভাই আসলে আমার কিছু প্রবলেম হয়েছে কি, মানে আমি আসলে আপনার লাইভ শুনতে হইলে আমাকে এই জায়গা দিয়ে শুনতে হয়, বুঝছেন? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি কেন মানে শুনতে হয়, আমি বুঝতে পেরেছি। ফেসবুক আইডি না থাকলে যেটা হয়, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমার আসলে ওইভাবে তেমন কিছু বলার নেই। যেটা বলার সেটা হচ্ছে আপনাদের এই আলোচনাটা অত্যন্ত সুন্দর এবং খুবই চমৎকার। আর অধিকার বিষয়ে যে কথাগুলো বললেন, সেটা আসলে আপনাদের কারোর কথাই ফেলার নয়। মিথ বিষয়টা, মিথ যে শব্দটা, এর আগে আমি একটু আপনাকে একটু অনুরোধ করব। মিথ যে শব্দটা, এই শব্দটার কিন্তু শব্দগত অর্থ বা ডিকশনারি মিনিং যেটাই আমরা বলি না কেন, সেটারও কিন্তু আসলে অনেক অর্থ আছে। তো আসলে আছে। মিথ বলতে যেমন ধরেন, এই যে একজন এখানে অলরেডি একজন মন্তব্য লিখেছেন যে মিথ মানে হচ্ছে কল্পকাহিনী বা এরকম কিছু একটা। হ্যাঁ, ওনার কথাটা কিন্তু কোনোভাবে, যেমন ওটা ওটা অর্ধ সত্য, মোহাম্মদ আলী লিখেছেন, মোহাম্মদ ওটা আলী অর্ধ সত্য। লিখেছেন মিথ বলতে কল্পকাহিনীকে বোঝানো এবং একটি নেগেটিভ শব্দ। আর চিন্তন বলতে বরং ভালো, চিন্তন বললে বরং ভালো হয়, কারণ অধিকার শব্দটি সাধারণত পজিটিভ। আসলে এই যে আপনি যে কথাটি বললেন যে অধিকার শব্দটি সাধারণত পজিটিভ, এই কথাটাও কিন্তু সঠিক নয়। এটা সঠিক নয়, আম- কারণ এই এটা পরিকাঠামো অর্থাৎ সবকিছুই মিথ কাঠামো, আমরা মিথ কাঠামোতে বাস করা মানুষ। এর মধ্যে কোনো কোনো মিথ কাঠামো যেগুলোকে আমরা পজিটিভ বলি, সেগুলোকে আমরা একটা পজিটিভ ভাইব দিয়ে মিথ্যের থেকে বাইরে বের করে দিয়েছি। সহজ করে বুঝি, রাইট। মানুষ জন্মসূত্রেই, মানুষের যখন কনসাসনেস আসছে, কনসাসনেস আসার সূত্রে মানুষ কিছু জিনিসে বাস করতে বাধ্য। মানুষ যদি প্রাণী হয়, কিন্তু অন্য প্রাণীদের থেকে বোধভিত্তিক আলাদা উন্নত শ্রেণীর প্রাণী হয়, তাহলে আমরা মনে করতে পারি মানুষ একটা চেয়ার, মানুষ একটা চেয়ার। হুম, হুম, এই হুম, মানুষের চেয়ারের একটা হচ্ছে প্রাণ, একটা পা হচ্ছে প্রাণ, দ্বিতীয় প্রাণটা হচ্ছে মিথ, তৃতীয় প্রাণটা হচ্ছে কাল কাঠামোর মধ্যে থাকা, আর চতুর্থ প্রাণটা হচ্ছে ইউটোপিয়া। কোনো মানুষ, সে আস্তিক হোক নাস্তিক হোক,
কোনো আস্তিক হোক বা নাস্তিক হোক, সে যদি উপলব্ধির একবারে চূড়ান্ত সীমায় চলে যায়, শূন্য বিন্দুতে চলে যায়, তাহলে সে দেখতে পেতে বাধ্য যে সে নাস্তিক, কিন্তু তার পেছনেও চারটা পা আছে। একটা পা হচ্ছে প্রাণীয়, একটা পা হচ্ছে মিথের, একটা পা হচ্ছে কাল্টের আইডিওলজি, আর একটা পা হচ্ছে আপনার ইউটোপিয়ার আইডিওলজি। এছাড়া কোনো মানুষ থাকতেই পারে না। শুধুমাত্র সেই মানুষ এই চারটা কাঠামো থেকে বেরোতে পারবে যার মিথ নাই। আমি যদি বলি আমার কোনো মিথ নাই, আমি যদি বলি আমার কোনো কাল্ট নাই, আমি যদি বলি আমার কোনো ইউটোপিয়া নাই, তাহলে আমি মৃত মানুষ। তাহলে আপনি আসিফ মানুষই ভাই, না, আমি একটা আমি কথা মানুষ বলবো। না। আসিফ ভাই যদি বলে তার কোনো মিথ নাই, তার কোনো কাল্ট নাই, তার কোনো ইউটোপিয়া নাই, তাহলে সে একজন মৃত মানুষ। কারণ জড় পদার্থ আর কি। একজন জড় পদার্থ ছাড়া সবারই এই চারটা কাঠামোর উপরেই থাকতে হবে। থাকতে হবে, হ্যাঁ। পৃথিবীর সর্বশেষ জ্ঞান বলে কিছু আপাত দৃষ্টিতে নাই। থাকতে পারে, আমি হয়তো জানি না। ঠিক আছে আর ভাই, ধন্যবাদ এমনিতে আপনাকে, অনেক অনেক ভালোবাসা। যে কোনো শব্দগত জায়গা থেকে আপনি যে কোনো জিনিসকে আসলে দুইটা ভাগে ভাগ করতে পারেন। এখন আমি যদি বলি যে আপনি যখন থেকে কথা বলা শিখতেন, তখন আপনার কাজই হচ্ছে অন্যের গীবাত করা। এখন অন্যের কথা বলেন আপনি। আপনি আসলে কি করেন? আপনি যে ন্যারেট করেন সেই জায়গাটা আসলে আপনি কি করেন? আপনাকে আমি এখন যে কথাটাই বলতে বলবো বা আপনি যাই বলবেন সেটা কিন্তু সমালোচনা হবে। যে সম্পর্কে যা কিছু হ্যাঁ, সম্পর্কে যা কিছু হ্যাঁ বলবেন। বলবো, যা কলাটা বলবো, আপনি সমস্যা নেই। আপনি একটা কলা সম্পর্কে বলবেন, হয় বলবেন কলাটা পাকা অথবা বলবেন কলাটা কাঁচা। যেকোনো একটাই তো বলবেন। তো সেটা তো যেমন কলাটা সম্পর্কে আপনি হ্যাঁ ন্যারেট করছেন। করছি, যেমন সাইদ নুরুজ্জামানের একটা বক্তব্য কমেন্টের উত্তর দেয়, মৃত্যু কি পূর্ব নির্ধারিত? এটি কি মিথ? না, এটি ন্যাচারাল ফেনোমেনা, এটা কোনো মিথ না। অর্থাৎ একটি প্রাণীকে আপনি ন্যাচারালি ফেলে দিলেও সে মৃত্যু কাঠামোতে চলে যাবে। এটা কোনো আপাত চাপানো কোনো বৈশিষ্ট্য না, এবং এই ন্যাচারাল ফেনোমেনাটা ব্লাইন্ডলি আসছে, এটা কোনো কিছু চাপানো না। আচ্ছা, ঠিক আছে ভাই, সাইবুল বিশিষ্ট বাতিন ভাই, টিটু ভাই, আমি আর হ্যাঁ, রাখতে চাচ্ছি আপনাকে না লাইভটা। না বলেন। রাখার দরকার নেই। কারণ হচ্ছে গিয়ে এটা এক মানে ঘন্টা আর 25 শেষ মিনিট হয়ে করবো গেছে না এবং লাইভটা এখন, আপনাকে রাখতে হবে। আমি আর রাখবো, আমার কিন্তু সেই এটা অনুরোধ, আর লম্বা করছি না। লম্বা করবেন না, হ্যাঁ। আর অনুরোধটা কিন্তু রইলই যে টেট্রাহাইড্রা ক্যানাবিনল সম্পর্কে যে হ্যাঁ লাইভটা, এটা অবশ্যই চেষ্টা সম্পর্কে করবো, যদি চেষ্টা আমি করবো। যদি আপনাকে কোনোভাবে সহযোগিতা করতে পারি, যদি কোনো কিছুর দরকার হয়, কোনো তথ্য বা কোনো ভিডিও লিংক বা কিছু, আমার মনে হয় এটা আপনার কাছে যথেষ্ট আছে। হ্যাঁ আসলে হ্যাঁ, আমার দেওয়ার অসুবিধা কিছুই নেই। নাই। আপনি শুধু আমাকে মনে করিয়ে দিয়েন, আমার আসলে মনে থাকে না, বয়স 53 হয়ে গেছে তো, ভুলে যায় অনেক কিছু, স্মৃতিশক্তি দুর্বল হয়ে ভাই গেছে। আচ্ছা ঠিক আছে, 53 বছর সিধু জেঠা, ওকে, আমি আপনাকে মনে করাই দিব। জি আপনি জি, ভালো যখনই থাকবেন। বলবেন 53, তখনই আমি বলবো সিধু জেঠা, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, ভালোবাসা আপনার জন্য। ওকে। আচ্ছা, আরো অনেকে সংযুক্ত হয়েছেন, কিন্তু আমি আসলে আর লাইভটা লম্বা করতে যাচ্ছি না। তারপরেও ভদ্রতার খাতিরে আমি দু একজনকে 2-1 মিনিট করে সময় দিব, যাতে 2-4 মিনিটের মধ্যে লাইভটা শেষ হয়ে যায়, কারণ এটাও রাখতে হবে, না রাখলে অন্যায় হয়ে যাবে। জি ভাই, আমি চলে যেতে চাচ্ছিলাম, একটু বড় কথা বলতাম, বড় আলোচনা, এই বলেন। কারণে হয়তো অন্য কোনো দিন যুক্ত হব। জি মানে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ তাহলে আপনাকে, ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। নাজমুল হাসান যুক্ত হয়েছেন। ভাই নাজমুল হাসান ভাই, আপনাকে সংযুক্ত করেছি। জি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আপনি একটা বিষয় বললেন যে অধিকার হচ্ছে একটা মিথ কাঠামো, হুম। মানে মানুষের তৈরি, বা অধিকার যদি, এবং আপনি বললেন যে অধিকার ঈশ্বর প্রদত্ত না, অধিকার প্রকৃতি প্রকৃতি প্রদত্ত প্রদত্ত না। প্রকৃতি প্রদত্ত না। তাহলে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে যে অধিকারের যে বিষয়গুলো শুনি, অধিকারের, নারী পুরুষের অধিকার বলেন, ছোট মিথ বড় কাঠামো। অধিকার বলেন, তাহলে ঈশ্বর যদি মানে আমি যেহেতু আপনি লাইভটা রাখবেন, আমি বেশি প্রশ্ন করবো না, যদি এগুলা ঈশ্বর প্রদত্ত না হয়, প্রকৃতি প্রদত্ত না হয়, তাহলে এই কাঠামোগুলা যে গ্রন্থগুলায় আসছে, সকল গ্রন্থ, সে যে কোনো গ্রন্থ, ভাই এগুলা তো এগুলো তো আপনি আলোচনা তো অন্যদিকে চলে গেলেন, আমি আসলে ওই আচ্ছা অ্যাসপেক্টে বলি নাই। আচ্ছা আচ্ছা আমি আসিফ মহিউদ্দিনের অ্যাসপেক্টে বলেছি যে উনি তো নন বিলিভার, উনি তো আর এই অধিকারকে ঈশ্বর প্রদত্ত হিসাবে মানবেন না। আমি ওনার অ্যাসপেক্টে বলেছি যে অধিকার তো ঈশ্বর প্রদত্ত না, অধিকার তো প্রকৃতি প্রদত্ত না, অধিকার তো আরোপিত। সে আরোপটা হয়েছে আমাদের মিথ কাঠামো দ্বারা। এর মধ্যে উপলব্ধিগতভাবে সামগ্রিক সবার জন্য যেটা গ্রহণযোগ্য হতে পারে, সেটা আমরাকে মিথের বাইরে নিয়ে যে একটা প্যারামিটার হিসাবে দাঁড় করিয়ে দিয়েছি, যাকে আমরা অধিকার বলছি। আর যেটা কৃত্রিমভাবে আরোপিত হয়েছে, যেটা ক্ষতিকর, সেটাকে আমরা সামগ্রিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এটা বলেছি। আমি ঈশ্বর প্রদত্ত না, এটা আসিফ মহিউদ্দিনের অ্যাসপেক্টে বলেছি, এটা আমার কোনো ও অ্যাসপেক্ট আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। না, আপনারা দুজন যখনই আলোচনা করছিলেন, আসিফ ভাই এবং আপনি, তখন মনে হলো যে কথাটা, মানে যেহেতু এগুলো ঈশ্বর প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত, আরেকটা বিষয় যে প্রতিবন্ধী প্রকৃতি রাখে না, মানে প্রতিবন্ধী যে সন্তানগুলো হয় রাখে না, রাখে না, রাখে প্রকৃতির না। যে, তাহলে এখানে কি আমরা ধরুন, প্রতিবন্ধী বলেন, তারপরে সমকামী বলেন, হ্যাঁ, এরা কিন্তু মানে যারা তারপরে একান্ত ধরেন আপনার আত্মরেখা হ্যাঁ, বা দুর্বল, তৃতীয় লিঙ্গ হিসাবে যারা আছে, তাদেরকে প্রকৃতি রাখে না। এদের ভিতরে সমস্যা বা প্রকৃতি চাই ফেরের জিনিস। এখন কথা হলো যে
ওই সময় আলোচনা, আপনার আসিফ ভাইয়ের আলোচনা, ওখানে বলছিলেন যে আসিফ ভাই বললো যে তাহলে আমরা আমাদের বৈজ্ঞানিক কাঠামো বা সামাজিক মানবতার দৃষ্টিতে এই প্রতিবন্ধীদেরকে আমাদের সেবা করতে হবে, প্রতিবন্ধীদেরকে ভালোভাবে আমি মানুষ এটাই করতে হবে। বলেছি যে এটা প্রেম, এটা সহযোগিতা। প্রেমের, হ্যাঁ সহযোগিতা। এখন এই যে প্রেম, এখন যদি আপনি বলতে পারেন যে প্রেম কি, প্রেমটা কি মিথ না? প্রেম পুরোপুরি মিথ না, এটা প্রাণীয় বৈশিষ্ট্য জায়গা থেকে এসেছে, তারপরে মিথ কাঠামো দেয়া সেটাকে আরো ফ্লারিশ পোশাক করা হয়েছে, কিন্তু প্রেম পোশাক পুরোপুরি চাপানো মিথ হয়েছে। না। হ্যাঁ, কারণ দেখবেন ওই একেবারে কাকের যখন আরেকটি কাক রাস্তায় মারা যায় তখন 1000টা কাক চলে যায়, তাহলে কি আপনি মনে করবেন যে 1000টা কাক ওই একটা মৃত কাককে দেখতে আসছে, তারও মানুষের মতো প্রেম আছে? না। কিন্তু ন্যাচারালি আমরা বলছি কিছু কিছু ন্যাচারাল অ্যাসপেক্ট যেটা একবার বাই বর্ন আসে, যেটাকে আমরা বলছি হোলিস্টিক থিঙ্কিং বা লাভ থিঙ্কিং বা পজিটিভ নেগেটিভ বোঝার যে এক ধরনের থিঙ্কিং, এটা বাই ওয়ান কিছুটা আসে, সেটা পরবর্তীতে ওই মিথ কাঠামো দ্বারা আরো ফ্লারিশ করা হয় বা আরো বড় করা হয়। ব্যাপারটা অনেকটা এরকম, আর কিছু না। আচ্ছা, আর তাহলে এখানে প্রতিবন্ধী শিশুর ক্ষেত্রে প্রকৃতির যে প্রতিশোধ, এটা কি প্রকৃতির প্রতিশোধ হবে না প্রকৃতির না, ন্যাচারাল নিয়ম হবে? না, প্রকৃতির কোনো প্রতিশোধ নেই, কারণ প্রকৃতি তো কোনো মানুষ সত্তা না যে সে পজিটিভ নেগেটিভ ভাবে প্রতিশোধ নিবে বা কাউকে সুযোগ সুবিধা দিবে। যদি আপনাকে সুবিধা দেয় তাহলে প্রকৃতি হচ্ছে এক ধরনের বিচারিক সত্তা, কিন্তু সে ন্যায্য বিচারক না। আবার যদি সে আপনার প্রতিশোধ নেয় তাহলে সে প্রকৃতি হচ্ছে বিচারক সত্তা, কিন্তু ন্যায্য বিচারক না। কিন্তু প্রকৃতিও বাই ব্লাইন্ড, সে অন্ধ প্রক্রিয়ায় কাজ করছে, তাহলে তাকে আপনি নেগেটিভও বলতে পারেন না, পজিটিভও বলতে পারেন না। যার জন্য প্রকৃতির কাঠামোটাকে প্রাকৃতিকই বলতে হবে। আমরা বলতে পারি সেটা অন্ধ আইন, যার পেছনে কোনো ভালো মন্দ চিন্তা করে বিকশিত হয় না। এই যে করোনা আসছে, এটা প্রকৃতি তৈরি করেছে, প্রকৃতিগতভাবেই আসছে। আমরা কি মনে করব যে এটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য প্রকৃতি তৈরি করেছে? না, তৈরি করে নাই, এটি ব্লাইন্ডলি তৈরি হয়েছে। কিন্তু সেই তৈরি হওয়াটাকে আমরা অনেক প্যারামিটার দিয়ে কি করি, উদ্বুদ্ধ করি বা সামনে মানে সামনে দ্রুত আনার জন্য ত্বরান্বিত করি। আমরা ত্বরান্বিত করতে পারি, কিন্তু আমরা কোনো কিছু তৈরি করতে পারি না প্রকৃতির জায়গা থেকে। ব্যাপারটা হয়তো এইরকম বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা যদি এই প্রতিবন্ধী শিশুটাকে মানবিকতা দিয়ে মানুষ করতে চাই, সেক্ষেত্রে মানবীয় অ্যাসপেক্টে বা আমাদের মনুষ্যত্বের অ্যাসপেক্টে আমরা কি প্রকৃতি বিরোধী হয়ে যাব না? কারণ যেখানে প্রকৃতি তাকে চাচ্ছে না। মানুষ তো প্রকৃতি বিরোধী। মানুষের আমাদের উপলব্ধি, আমাদের অধিকার চিন্তা, আমাদের সমতার চিন্তা, আমাদের সমভাবে সামনে বিকশিত হওয়ার চিন্তা, সবই কিন্তু প্রকৃতি বিরোধী চিন্তা। কারণ এগুলো প্রকৃতির যে অন্ধ আইন, সে আইনের কোনোটা পক্ষে যাবে, কোনোটা বিপক্ষে যাবে, কোনোটা পক্ষে যাবে, কোনোটা বিপক্ষে যাবে। আচ্ছা, আর হচ্ছে যে আপনাদের আরেকটা আলোচনা ছিল যে নামের ক্ষেত্রে যে পদবিটা ইউজ করা হয়, আপনি 4টা অপশন দিলেন। প্রেম, ভালোবাসা, সমতা, সমতা এবং সাহায্য বা সহযোগিতা, এই টাইপের। সমতা অথবা দাসত্ব, এরকম বলেছি। আচ্ছা, এক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো, আপনি ওই বক্তব্যের এখানে একটু বললেন যে অর্থনৈতিকভাবে আপনি যেহেতু 14 বছরে আপনি আপনার বাবা মার কাছে বড় হচ্ছে না, কিন্তু আপনি যদি অর্থনৈতিকভাবে ওই সময় বড়লোক হন বা অর্থনৈতিক অনেক মূল্য থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কথা কিছুটা হলেও গ্রহণযোগ্য হচ্ছে। হয়তো কিছু কিছু অ্যাসপেক্টে সন্তান কখনো তার বাবা মার কাছে বড় হয় না, এজন্য হয়তো বাবা মা যে অধিকারটা আমাদের উপর চাপায়, এটা মানে কতটুকু পজিটিভ এবং কতটুকু নেগেটিভ ভাবে চাপায় দেখা যায় ভাই, অনেক সময়। এই বিষয়ে আমি আসলে আলোচনা টানতে যাচ্ছি না, কারণ আমি লাইভটা শেষ করে আচ্ছা দিব, টানলে অনেক আচ্ছা লম্বা আচ্ছা হয়। আমি শুধু মনোয়ার বিন আচ্ছা জাহিদ ভাইয়ের একটা কমেন্ট পড়ে শেষ করব যে প্রকৃতির কোনো কিছুতেই পজিটিভ নেগেটিভ স্কেলে ফেলা যায় না। পজিটিভ নেগেটিভ আমরা আমাদের চিন্তার দ্বারা নির্ধারণ করি। নির্ধারণ বক্তব্য করে এটাই যে এটাই। প্রকৃতিকে আপনি কোনোভাবেই কোনো পজিটিভ নেগেটিভ স্কেলে ফেলতে পারবেন না, সেটি অন্ধভাবে চলছে। সেইটা আপনি চিন্তা দ্বারা, আপনার তথ্য উপাত্ত, আপনার জ্ঞান দ্বারা আপনি কোনোটাকে পজিটিভ বলছেন, কোনোটাকে নেগেটিভ বলছেন, কিন্তু প্রকৃতির কোনো পজিটিভ নেগেটিভ দিক নাই। আচ্ছা ভাই, একটা হ্যাঁ না একটা প্রশ্ন, আমাদের যে বোধটা তৈরি হয়, এই বোধটা কি ভালো বা খারাপ? মানে ভালো বোধও তৈরি হয়, খারাপ বোধও তৈরি দুটোই, হয় নাকি দুটোই, বোধ? আচ্ছা দুটোই। ওকে ভাই, তো আমার অনেক কথা ছিল, তো আজকে যেহেতু আপনি লাইভটা রাখবেন, জি, ওকে আমাকে ঠিক আছে, বিদায় ভালো দিয়ে দেন। থাকবেন। আপনার জন্য ধন্যবাদ অনেক ভাই। অনেক ভালোবাসা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেকক্ষণ কথা বললাম, আজকে দুজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা হলো এবং দুজন মানুষের সাথে কথা বলেই আমি প্রাণিত হতে পেরেছি। আমি আমার হয়তো নিজস্ব কিছু ক্ষুদ্রতা আছে, ক্ষুদ্রতার জায়গা থেকে আমি হয়তো উত্তেজিত হয়েছি, কারো প্রতি একটু মনক্ষুণ্ণ করেছি, কাউকে হয়তো নেগেটিভ অ্যাসপেক্টে মনক্ষুণ্ণ করার মতো কোনো কথা বলেছি, সেগুলো সবাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সবার জন্য একরাশ ভালোবাসা জানিয়ে শেষ করছি।